উৎপাদ সম্পর্কে আমরা কম বেশি আগে জেনেছি, কম বেশি একটু না একটু করে আমরা পড়েছি। ঠিক আছে, কম বেশি আমরা পড়েছি একটু আধটু করে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট তোমাদের কাছে আমি প্রশ্ন করব। দুটো টার্ম আছে এখানে, অগ্নুৎপাত আর আগ্নেয়গিরি। এগুলো আমরা জানি ছোট থেকেই। আহ, তো অগ্নুৎপাত হচ্ছে একটা প্রক্রিয়া, মনে রাখবে এটা হচ্ছে প্রসেস। যে প্রসেসটার মাধ্যমে কি হচ্ছে, যে প্রসেসটার মাধ্যমে ভূ অভ্যন্তরে ম্যাগমার সৃষ্টি থেকে শুরু করে ভূপৃষ্ঠে ম্যাগমার নির্গমন, এই টোটাল যে প্রক্রিয়াটা চলে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু অগ্নুৎপাত বলা হয়। ঠিক আছে, তো পড়েছি ভূ অভ্যন্তরের গলিত ম্যাগ যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে আহ, তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা বলছি অগ্নুৎপাত। মানে ধরো এইটা আমাদের হয়তো একটা ভূপৃষ্ঠ, ধরো এটা আমাদের ভূপৃষ্ঠ। এবারে এই ভূপৃষ্ঠতে এটা আমাদের ভূপৃষ্ঠ। আচ্ছা, এইটা আমাদের ধরো ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের মধ্যে আহ আহ কোন একটা ফাটল হয়তো আছে, ভূপৃষ্ঠের মধ্যে ফাটল আছে, এরকম ধরো ভূপৃষ্ঠ। তাহলে সেই ভূপৃষ্ঠের, আমি এই দিকটা আঁকছি, তাহলে এইটা আমাদের ধরো সেই ভূপৃষ্ঠটা। এবারে এই ভূপৃষ্ঠের নিচেই এই ভূ অভ্যন্তরে এখানটা ধরো আমার ম্যাগমা চেম্বার, ম্যাগমা প্রকোষ্ঠ। তাহলে এই ম্যাগমা চেম্বার, এই ভূপৃষ্ঠ যেটা আছে, এখান থেকে যে ফাটল তৈরি হয়, এরকম ফাটল ক্র্যাক তৈরি হয়। তাহলে সেই ফাটল বরাবর কি করবে, এই এই ম্যাগমা চেম্বারের ম্যাগমাটা কি করবে, এখানে বেরিয়ে আসবে, এখানে বেরিয়ে আসবে। তাহলে এই যে বেরিয়ে আসার প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলছি, অগ্নুৎপাত। এরপরে এখানে আরেকটা কনসেপ্ট মনে রাখবে। এই ম্যাগমা চেম্বার থেকে যে ম্যাগমা একবার বেরিয়ে গেল, সেই যে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সবাই ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে। কিছু ম্যাগমা কি হয়, ভূপৃষ্ঠের বাইরে যে বেরিয়ে আসতে না পারে, এই ভূপৃষ্ঠের অভ্যন্তরেই ভূত্বকের এই বরাবর যদি কোনো ফাটল থাকে, তাহলে এই ফাটলের মধ্যেও কি হবে, সে সঞ্চিত হতে পারে। যে ম্যাগমা প্রকোষ্ঠ থেকে একবার বেরিয়ে গিয়ে যে সেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরের ফাটলেও সঞ্চিত হতে পারে, আবার পুরোপুরি ভূপৃষ্ঠের বাইরেও বেরিয়ে আসতে পারে। এই যে প্রক্রিয়াটাকে, এইটাকে কিন্তু আমরা বলবো অগ্নুৎপাত। ওকে, এটাকে আমরা কি বলবো, অগ্নুৎপাত। তাহলে এখানে মনে রাখবে যে অগ্নুৎপাত হচ্ছে জাস্ট একটা প্রক্রিয়া, যার মাধ্যমে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রিয়েশন। ম্যাগমা ক্রিয়েশন কেন বলছি, কারণ এই ক্রমাগত যদি ম্যাগমা বেরিয়ে আসতে থাকে, তাহলে একটা সময় তো ভূ অভ্যন্তরের ম্যাগমা শেষ হয়ে যাবে। তাহলে অন্য দিক থেকে যে ম্যাগমা তৈরি হচ্ছে, শিলাগুলো গলে, নতুন শিলাগুলো যেগুলো ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, যে শিলাগুলো, সেই শিলাগুলো গলে ম্যাগমা তৈরি হচ্ছে, এবং সেই ম্যাগমা আবার কি হচ্ছে, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে। তাহলে এই সৃষ্টি থেকে শুরু করে বাইরে বেরিয়ে আসা, এই টোটাল যে প্রক্রিয়াটা, সেটাই কিন্তু একটা অগ্নুৎপাত। আর এই অগ্নুৎপাতের উৎস যদি আমরা বলি, প্রতিটা অগ্নুৎপাতের উৎস, উম, সেখানে মনে রাখবে যে প্রতিটা অগ্নুৎপাতের উৎস কিন্তু একটা করে আগ্নেয়গিরি। প্রতিটা অগ্নুৎপাতের উৎস কিন্তু একটা করে আগ্নেয়গিরি। ধরো এখানে একটা আগ্নেয়গিরি আছে, এই একটা আগ্নেয়গিরি আছে এরকম। তাহলে এই আগ্নেয়গিরিতে কি হবে, হবে এই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতটা হবে। তাই অগ্নুৎপাতের উৎস হিসেবে ধরা হচ্ছে আগ্নেয়গিরিকে। আবার উল্টো ভাবে এরকমও বলা হয় যে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির যে পাহাড়গুলো তৈরি হয়, সেগুলোকে বলা হচ্ছে আগ্নেয়গিরি। মানে অগ্নুৎপাত আর আগ্নেয়গিরি, এই দুটো কিন্তু কি বলতো, পরস্পরের সঙ্গে সম্পর্কিত। যদি এদের মধ্যে সম্পর্ক করা হয়, তাহলে অগ্নুৎপাতটা হচ্ছে কারণ, আর আগ্নেয়গিরিটা কি হচ্ছে ফলাফল। মানে আগ্নেয়গিরিটা হচ্ছে ফলাফল, অগ্নুৎপাতের কারণে কি তৈরি হচ্ছে, আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। তাহলে এই দুটো জিনিস একটু আমাদের কনফার্ম করে নিলাম, যে আগেও আমরা পড়েছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, আগ্নেয়গিরি আর অগ্নুৎপাত মানে এই দুটো কিন্তু জিনিস দুটো এক নয়। একটা হচ্ছে ভূমিরূপ, আর একটা হচ্ছে প্রক্রিয়া। মানে আগ্নেয়গিরিটা হচ্ছে কি, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ বলতে পারি আমরা। ঠিক আছে, এবারে এই আগ্নেয়গিরিগুলোর অনেক রকম ভাগ আছে, সেটা পরে আসবে আমাদের। এর ওর ফলে কিন্তু কি তৈরি হচ্ছে, আগ্নেয়গিরি। আবার পরক্ষণে এটাও বলা হচ্ছে যে আগ্নেয়গিরিগুলি হচ্ছে কি আমাদের অগ্নুৎপাতের উৎস অঞ্চল, এখান দিয়ে কি হয়, অগ্নুৎপাত গুলো হয়। তাহলে কি পৃথিবীর সব অগ্নুৎপাত গুলোই আগ্নেয়গিরি দিয়ে হয়? মানে এমন কিছু অগ্নুৎপাত আছে যেগুলো বিদার অগ্নুৎপাত বলি, সেগুলো ভূপৃষ্ঠের একটা
লম্বা ফাটল বরাবর হয়ে থাকে, ঠিক আছে, সেখানে এরকম শঙ্কু আকৃতির পাহাড় তৈরি হয় না, সেখানে মালভূমি তৈরি হয়, ঠিক আছে। সেইগুলো কিছু কিছু আছে, তাহলে এগুলো এক্সেপশনাল কেস আছে। সবসময় যে আমরা উৎস বলে দিচ্ছি সেই যে ব্যাপারটা নয় যে আগ্নেয়গিরি গুলো, কিন্তু এইটা আমরা বলতে পারবো যে অগ্নুৎপাতের ফলে একটা যদি ভূমিরূপ তৈরি হয়, যে ভূমিরূপটা শঙ্কু আকৃতির মতো হবে, সেই লাভাটা সঞ্চিত হতে হতে সেইটাকে আমরা কি বলে দেবো, আগ্নেয়গিরি। আর এই কনসেপ্টটা আমাদের সবার মধ্যে আছে। লাভা আর ম্যাগমার মধ্যে পার্থক্য জানি, ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত শিলা, আর ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটা লাভা। ওকে, এই জিনিসটা আমরা সবাই জানি। তাহলে আগ্নেয়গিরি আর অগ্নুৎপাত সম্পর্কে আমাদের একটা ধারণা যা ছিল সেটা একটা খালি রিক্যাপ হলো। এটা সবাই জানি, আমরা গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, মানে এটা জানবো না এমনটা হতে পারে না। এরপরে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, এই অগ্নুৎপাতজাত যে পদার্থগুলো আছে, মানে একটা জিনিস মনে রাখবে, যখন একটা আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হবে, এই একটা আগ্নেয়গিরি এখানে যখন অগ্নুৎপাত হবে, কিন্তু ম্যাগমা বেরিয়ে চলে আসে না, এই কনসেপ্টটা মনে রাখবে। প্রথমে কিন্তু ম্যাগমা বেরিয়ে আসে না, সবার প্রথম কি হয় বলতো, এই আগ্নেয়গিরি অঞ্চলগুলো দিয়ে, সিম্পল কনসেপ্ট, যদি আমি জল আর বাষ্প এই দুটোকে একসঙ্গে ছাড়ি, বাষ্প কিন্তু আগে যাবে, আগে যাবে, মানে সেরকম এইখানে কিন্তু ম্যাগমা বেরিয়ে আসার আগে ধোঁয়া কি হয়, ধোঁয়া বের হয়, ঠিক আছে। সেখানে বিভিন্ন ধরনের গ্যাস থাকে আর তার সঙ্গে জলীয় বাষ্প থাকে, এই ম্যাগমা যে এইখান থেকে যে ধোঁয়াগুলো বের হয় সেখানে, তারপর ম্যাগমাটা আমাদের বেরিয়ে আসে। ওকে, তো আর এই জন্য এখানে যে সমস্ত পদার্থগুলো আমরা বলছি যে অগ্নুৎপাতজাত পদার্থ, সেই পদার্থগুলোকে করা হয় একটা কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়, এই তিনটে ভাগে ভাগ করা হয়। মানে কঠিন পদার্থ এখান থেকে বেরোবে, তরল পদার্থ বেরোবে, আবার উম গ্যাসীয় পদার্থ বেরোবে। এগুলো আমরা আস্তে আস্তে বেড়ে ডিটেলসে যাবো এগুলো, আহ, এই কঠিন তরল গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে। তো কঠিন পদার্থ যেগুলো আছে, কঠিন পদার্থগুলোর আবার অনেকগুলো ভাগ আছে, কঠিন পদার্থগুলোর অনেকগুলো ভাগ আছে। অ্যাকচুয়ালি আগ্নেয়গিরির যে কঠিন পদার্থগুলো, সেগুলোকে মেনলি পাইরোক্লাস্ট নামে ডাকা হয়, পাইরোক্লাস্ট। তার আর পাইরোক্লাস্টের আবার বিভিন্ন রকম আকৃতির ভাগ আছে। তো সেই পাইরোক্লাস্টের অংশ নয়, আরেকটা মানে বলো, কে কি বলছো বলো, অনেকে 9 জন মেসেজ করেছে বাবারে। স্যার বলছিলাম পাইরোক্লাস্ট বা টাফও তো মনে হয়। হ্যাঁ, পাইরোক্লাস্ট বা ট্রাফ, হ্যাঁ পাইরোক্লাস্ট বা ট্রাফ বলা হয়, হ্যাঁ। আর এই ট্রেফা কনসেপ্ট একটু অন্য ধরনের, ট্রেফাটা একটু অন্য ধরনের। এটা কে কে ভালো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে কেউ একজন 9 জন, আমি খেয়াল করিনি, 9টা দেখতে মেসেজ চলে স্যার এসেছে, আমি শোনা যাচ্ছে একটু এখন স্যার শুনতে পাচ্ছি শোনা কিনা দেখে যাচ্ছে নাও। শোনা যাচ্ছে না? যাচ্ছে ভালো স্যার আমার শুনতে। মনে হয় নেটওয়ার্ক জন্যই প্রবলেম। হ্যাঁ, আমারই কারোই নেটওয়ার্ক ইস্যু, কারোই কিন্তু ভালো নেটওয়ার্ক আছে, শোনা যাচ্ছে ভালো। হ্যাঁ হ্যাঁ, যাদের একটু নেটওয়ার্ক ইস্যু হবে তাদের একটু সমস্যা হবে, নাহলে এমনি সবার একসঙ্গে যদি না শোনা যায় তখন একটা বলবো যে হ্যাঁ আমার এখান থেকে সমস্যা হয়েছে হয়তো, ঠিক আছে, ওটা নিয়ে। হুম। হ্যাঁ, যেখানটা আমরা ছিলাম, কি বললাম, যে কঠিন পদার্থগুলোর মধ্যে যেটা বললাম আমরা পাইরোক্লাস্টের কথা আমরা বলছি না, পাইরোক্লাস্টে যাওয়ার আগে আমরা কি বলছিলাম যে টেফা বলে যে কনসেপ্টটা, সেটা সেই কনসেপ্টটা আমরা আগে নিয়ে নেবো, তার ওখানে যাব, ট্রেফার কনসেপ্টটাকে নিয়ে নিই। পাইরোক্লাস্টটাকে কি একটা, কে কি বলছিল যেন, পাইরোক্লাস্টে কি বলা হয়, টাফ নাকি বললে কেউ একজন বলছিল। যাই হোক, পাইরোক্লাস্টকে সে পাইরোক্লাস্ট হিসেবে ডাকা হয়, ওর আর বাংলা কিছু নাম নেই। ট্রেফার যে কনসেপ্ট একটু বলবি, এই কনসেপ্টটা এটার কি কনসেপ্ট, তো সেখানে কি হয়, যখন আগ্নেয়গিরি দিয়ে লাভা গুলো বাইরে বেরিয়ে আসছে, অনেক সময় এই লাভাটা মানে অনেকটা উপর উঠে গেল বায়ু দ্বারা, অনেক, এটা বায়ুর সংস্পর্শে কি হবে, এই লাভাগুলো তখন ঠান্ডা হয়ে যাবে, যে বায়ুর সংস্পর্শে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেগুলো বাতাসে ভেসে উড়ে গিয়ে অন্য জায়গায় পড়বে, যে পড়ে সঞ্চিত হবে, তখন সেগুলোকে ট্রেফা বলা হবে, ঠিক আছে। মানে এই ম্যাগমাটা এখানে লাভ বেরিয়ে গেল, নাম হয়ে গেল লাভা, সেই লাভা উপর দিকে অনেকটা উঠলো, ওঠার পর সেটা বায়ুর সংস্পর্শে ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর সেটা বায়ু দ্বারা বাহিত হয়ে কি হবে, ওখানেই ছোট ছোট শক্ত হয়ে গেল, দিয়ে বায়ু দ্বারা বাহিত হয়ে অন্য কোথাও গিয়ে পড়লো, পড়ে সেখানে সঞ্চিত শুরু, তখন সেগুলোর নাম হচ্ছে ট্রেফা। এটা থাকে মানে বায়ুবাহিত এই শব্দ
আমাদের শিলা আগ্নেয়গুলি আগ্নেয় আমাদের পড়বে ট্রেফা, কারণ যখনই এই ম্যাগমা শক্ত হয়ে যাবে তখন কি হয়ে গেল, আগ্নেয় শিলার উপর চলে এলো, আগ্নেয় শিলার কনসেপ্টে চলে এলো। কারণ এইগুলো তোমরা আবার তো আমরা পড়ি, আমরা তখন পড়াইনি, এখানে পড়াবো বলে শিলা চ্যাপ্টার পড়াইনি। তাহলে এটা গেল ট্রেফার কনসেপ্টটা। নেক্সট যেটা আমরা আসবো পরবর্তীতে পরের যে এটা কঠিন পদার্থের মধ্যে, সেটা হচ্ছে পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্টের কনসেপ্টটা খুব সুন্দর, এটা ভালো করে বুঝে নিতে হবে পাইরোক্লাস্টের কনসেপ্টটা কি আছে। মানে ধরে রাখো এইটা একটা আগ্নেয়গিরি, এইটা আমাদের একটা আগ্নেয়গিরি, এইখানে আমার ম্যাগমা চেম্বার আছে, আর এই ম্যাগমা চেম্বার এরকম করে যে যোগ করে তার নাম হচ্ছে আগ্নেয় ম্যাগমা নল বলা হয়। এখন প্রথম একবার যখন অগ্নুৎপাত হয়, প্রথম একবার যখন হয়, তখন কি হয়, এই ম্যাগমা নলের মধ্যে বা এই যে এখান বলি বা জ্বালামুখ বলি, এই জ্বালামুখের মধ্যে কি হয়, আহ, আগের যে অগ্নুৎপাতের যে ম্যাগমা গুলো থাকে সেগুলো জমে একদম কঠিন হয়ে থাকে। এরপর পরবর্তীতে যখন ম্যাগমা আবার ওইগুলোকে ঠেলে উপর দিকে উঠে, তখন ওই আগে থেকে যে জমেছিল গুলো কঠিন হয়ে সেই ম্যাগমা গুলো বিস্ফোরণ করে ফেটে বাইরের দিকে কি হয়, নিক্ষিপ্ত হয়। সেই পদার্থগুলোকে আমরা বলছি পাইরোক্লাস্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে আগে থেকে জমে থাকা যে ম্যাগমা গুলো কোথায় জমেছিল, আগ্নেয় নলে আর ভলকানিক, যেটা আমরা ক্রেটার্স বলি বা জ্বালামুখের চারপাশে জমেছিল আগের থেকে। যে পরবর্তী অগ্নুৎপাতের সময় কি করবে, বেরোবে এবং বিভিন্ন আকৃতির খন্ড খন্ড হবে, মানে এক কোনোটা বড় ছোট হবে, সেই খন্ডের আকৃতি অনুসারে এগুলো বিভিন্ন রকম নামে ডাকবো আমরা, বলছি একটু। তখন সেটাকে আমরা কি বলছি, পাইরোক্লাস্ট। তাহলে পাইরোক্লাস্টের সঙ্গে ট্রেফার যে কনসেপ্ট বুঝে গেলাম, ট্রেফাটা হচ্ছে মেনলি বায়ুবাহিত। আর একটা জিনিস মনে রাখবে, ট্রেফ হয় সেগুলোর ব্যাস আমাদের 2, ব্যাসটা মনে হয় যত সম্ভব লেখা নেই ব্যাসটা, না ট্রেফার যে ব্যাসটা আমরা বলছিলাম, না লেখা নেই। তো ট্রেফার যে ব্যাসটা ছিল সেটা ছিল 2 mm থেকে 2 mm থেকে 2 মিটার, মানে 2 মিটার, 2 mm থেকে 2 মিটার, এতটা অব্দি ট্রেফার ব্যাসটা কিন্তু হতে পারে। ওকে, এটা একটু মনে রাখবে। পাইরোক্লাস্টে যেখানে ব্যাসগুলো যখন পড়বো সেজন্য বলে দিলাম। তাহলে ট্রেফার ব্যাসটা ব্যাস আমাদের ওইটা হবে যে 2 mm থেকে 2 মিলিমিটার থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে ওর ব্যাসটা। এবারে পাইরোক্লাস্টের কি হলো, পাইরোক্লাস্টের আকৃতি অনুযায়ী আবার একে অনেকগুলো ভাগে ভাগ করা হবে। এখানে যেগুলো দরকার শুধু সেগুলোই করা আছে দেখবে, যেগুলো দরকার তার মধ্যে এর ডায়ামিটার গুলো সবচেয়ে বেশি দরকার। এখান থেকে ডিরেক্ট এমসিকিউ কোশ্চেন করতে পারে, বা দেখবে ম্যাচিং এ যেগুলো দেয় তখন এগুলো আমাদের দেয়। তার মধ্যে 1 নম্বর যেটা আগ্নেয় ধুলা, মানে সব থেকে ডাস্টের মতো যেটা হবে, সেটা 2 mm এর কম হবে, হ্যাঁ 2 মিলিমিটারের কম, 2 মিলিমিটারের কম হবে ব্যাসটা, যেটা আগ্নেয় ধুলা। আগ্নেয় ছাইগুলো হবে 2 mm থেকে 4 mm। তোমরা এই ডেটাগুলো হয়তো একটা দুটো বইতে একটু এদিক ওদিক পেতে পারো, তো এইটাই ম্যাক্সিমাম বইতে থাকে, তাই এই ডেটাটাই আমরা এখানে তুলেছি। ঠিক আছে, 2 mm থেকে mm এর মধ্যে থাকবে আগ্নেয় ছাইটা। সিন্ডার হবে 4 থেকে 32 mm, ল্যাপিলি হবে 4 থেকে 64 mm, আর স্কোরিয়া, এটা হচ্ছে স্কোরিয়া, বানানটা একটু ভুল লেখা হয়ে গেছে। এটা হচ্ছে তোমার স্কোরিয়া, রয় হস্যই হবে, হ্যাঁ সরি, এটা রয় হস্যই হবে। স্কোরিয়া, স্কোরিয়া হচ্ছে কি বলতো, ওটা অ্যাকচুয়ালি কি না, অসংখ্য ছিদ্রযুক্ত ব্যাসল্ট আর অ্যান্ডিসাইড শিলার ক্লাস্টার। এখানে আমি ওই জন্য ব্যাসল্ট আর অ্যান্ডিসাইড, ঠিক আছে, এখানে এই বানানটা কি হয়ে গেছে, অ্যান্ডিসাইড শিলা। ওকে, অ্যান্ডিসাইড শিলা। তাহলে এই দুটো শিলার হচ্ছে তোমার পাইরোক্লাস্ট, আর তার সঙ্গে কি হবে, অসংখ্য ছিদ্র থাকবে। পিউমিসটা কি ওর মতোই, স্কোরিয়ার মতোই, এরও অসংখ্য ছিদ্র থাকবে, চেঞ্জ হলো রায়োলাইট আর ফেনোলাইট। ঠিক আছে, রায়োলাইট ফেনোলাইট। তাহলে পিউমিসের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে রায়োলাইট থাকবে আর ফেনোলাইট থাকবে, আর স্কোরিয়ার ক্ষেত্রে থাকবে ব্যাসল্ট আর অ্যান্ডিসাইড, ব্যাসল্ট অ্যান্ড অ্যান্ডিসাইড, এই দুজন থাকবে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো ডিরেক্ট এমসিকিউতে দেয়, যে অসংখ্য ছিদ্রযুক্ত ব্যাসল্ট এবং অ্যান্ডিসাইড শিলার যে পাইরোক্লাস্ট তাকে কি বলা হয়, স্কোরিয়া, পিউমিস, আগ্নেয় ব্লক, টুপ, এরকম করে আমার কি বলবে গুলো অপশন দিয়ে দিল। ঠিক আছে, এরপর দেখো আগ্নেয় ব্লক,
এইটা বা আগ্নেয় বোমও বলা হয়, এটা সব থেকে বড় যতগুলো পাইরোক্লাস্ট আছে তার মধ্যে সব থেকে বড়। এর ব্যাসটা হচ্ছে 64 মিলিমিটারের বেশি হবে, মধ্যে সব থেকে বড় 64 মিলিমিটারের বেশি। আর নেক্সট একটা আছে আমাদের তুফ। তুফ কেমন হয় তুফটা, এদিকে আছে আমাদের কোনো তুফের ক্ষেত্রে এই যে আগ্নেয়গিরিটা হলো, এই আগ্নেয়গিরিটার এইগুলোকে ঢাল বলি, হ্যাঁ, এই অঞ্চলগুলোকে আগ্নেয়গিরির ঢাল বলা হয়। এই ঢালের মধ্যে ধরনের পাইরোক্লাস্ট আছে, আর এই আগ্নেয় ছাই, সিন্ডার, ল্যাপিডি, স্কোরিয়া, তারপর আগ্নেয় ধুলা, ওই সমস্ত ওই পাইরোক্লাস্ট গুলো এখানে পড়ে একদম সেই সিমেন্টের মতো যদি জমে যায়, তখন সেগুলোকে বলা হচ্ছে তুফ। ওকে, তাহলে এইটার স্তূপের মধ্যে প্রশ্ন আছে যে কার মধ্যে সমস্ত ধরনের পাইরোক্লাস্ট লক্ষ্য করা যায়। যে তোমাকে এখান থেকে যে কোনো 4টে অপশন তুলে দিলো, তুফ এর এর কাছে কিন্তু প্রায় ক্লাস্ট গুলোই আছে, আগ্নেয় ছাই, আগ্নেয় ধুলা, সিন্ডার, ল্যাপিলি সব। তাহলে আগ্নেয়গিরির রকমের পাইরোক্লাস্ট গুলো যখন পড়ে জমে একদম সিমেন্টের মতো হয়ে গেল, তখন সেটাকে আমরা কি বলছি, তুফ। ওকে, তাহলে এই তুফের কনসেপ্টে রাখলাম আমরা, আগ্নেয় তুফ বা তুফ বলা হয়। আর একটা আছে ইগমিন ব্রাইট। ইগমিন, এখানেও বানানটা একটু ভুল আছে দেখবে, ইগমিন হবে, হ্যাঁ, দন্ত ন হয়ে ম হবে, মটা এখানে নাই। ইগমিন ব্রাইট, এখানে মটা নাই। ইগমিন ব্রাইট থালাই লোহার মতো দৃঢ় সংবদ্ধ পাইরোক্লাস্ট, মানে এইগুলো হচ্ছে আমাদের ওই এক ধরনের পাইরোক্লাস্ট, যেটা আইডেন্টিফাই করা হচ্ছে কার মতো না, ঢালাই লোহার মতো শক্ত হবে, তার মানে দৃঢ় সংবদ্ধ। তাহলে ঢালাই লোহাটার উপর আমাকে কি করতে হবে, জোর দিতে হবে। আর এখানে কার উপর জোর দিতে হবে, এখানে সিমেন্টের মতো। তাহলে এই ইগমিন ব্রাইটটাকে মনে রাখবো, ঢালাই লোহার মতো দৃঢ় সংবদ্ধ পাইরোক্লাস্টের পদার্থ। ঠিক আছে, তাহলে এই এতগুলো আমাদের চলে গেল কি আগ্নেয় পদার্থগুলোর মধ্যে, যে 3 ধরনের আগ্নেয় পদার্থ বের হয়, কঠিন, তরল, গ্যাসীয়, এইগুলো সবাই আমাদের কঠিনের মধ্যে পড়লো। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই। কঠিনের মধ্যে প্রথম এসছে ট্রেফাটা আমরা মনে রাখবো কার মাধ্যমে না, বায়ুবাহিত। ট্রেফা মনে রাখবো বায়ুবাহিত। তারপরে পাইরোক্লাস্টে মনে রাখতে হবে আগে জমে থাকা ম্যাগমা পরবর্তীতে বিস্ফোরণে ফেটে গিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, সেটা পাইরোক্লাস্ট। ওর আবার অনেকগুলো ভাগ আছে, আগ্নেয় ধুলা 2 mm এর কম ব্যাসযুক্ত, আগ্নেয় ছাই 2 থেকে 4 mm, সিন্ডার 4 থেকে 32 mm, ল্যাপিলি 4 থেকে 64 mm, আর আগ্নেয় ব্লক হচ্ছে 64 mm এর বেশি হয়। আর এর মাঝে দুটো আলাদা কনসেপ্ট ঢুকে গেছে, স্পিউমিস আর স্কোরিয়া। সেখানে স্কোরিয়াতে মনে রাখবে ব্যাসল্ট এবং অ্যান্ডিসাইড, আর পিউমিসে হচ্ছে রাইলাইট আর ফেনোলাইট শিলা। আর এদের মধ্যে কিন্তু দুজনের কাছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকবে। আর একটা কনসেপ্ট হচ্ছে তুফ। তুফ মনে রাখবে যে সিমেন্টের মতো, আর কোথায় তৈরি হচ্ছে, আগ্নেয় ঢালে। আর ইগমিন ব্রাইটটা হচ্ছে একদম ঢালাই লোহার মতো দৃঢ় সংবদ্ধ পায়। ব্রাইট কি হয়, বিভিন্ন মালভূমি গুলো গঠিত হয়। যেমন নিউজিল্যান্ডের উত্তরের দ্বীপের যে মালভূমি, সেই নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মালভূমিটা কিন্তু এই ইগমিন ব্রাইট। ওকে, একটা ইগমিন ব্রাইট। তাহলে এটা আমাদের চলে গেল কঠিন পদার্থগুলো সম্পর্কে। ওকে, এরপরে কঠিন পদার্থগুলোর পরে যেটা আছে আমাদের গ্যাসীয় পদার্থ। ওকে, গ্যাসীয় পদার্থগুলো এরপর আমরা, আচ্ছা, এতক্ষণের আলোচনায় কারো কোনো শুনতে সমস্যা বা কোনো কিছু হয়েছে কি? একবার বলে নাও, আশা করছি সবাই শুনতে পারে। মাঝে মাঝে একটু কাটছে। এই 4 থেকে 32 mm রয়েছে। বলো। ল্যাপিলির যে ব্যাসটা রয়েছে না, ওইটা বসুমাইতির বইটায় 4 থেকে 32 মিমি রয়েছে। হ্যাঁ, আমি তো বললাম তোমাকে যে এই ব্যাস গুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। ওই ল্যাপিলি বা এই ব্যাস গুলো সবগুলো দেখবে 100% মিলছে না। ম্যাক্সিমাম বইগুলোতে যে ব্যাসটা দিয়েছে সেই ব্যাসটা আমরা এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, ওইটা সাবিন্দের সিং এর বইয়ের সঙ্গে দেখবে মিলবে না হয়তো। ঠিক আছে, এই ব্যাসগুলো একটু সমস্যা হয়, এইগুলো নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকম দিয়ে দেয়। ম্যাক্সিমাম বইতে এই ব্যাসগুলোই থাকে। হ্যাঁ, এটা মনে রাখবে। 4 থেকে 32 হচ্ছে সিন্ডারের ব্যাস। ঠিক আছে, ল্যাপিলি তাতে 4 থেকে 64 ল্যাপিলি। 64 বেশি হচ্ছে আগ্নেয় ব্লক, ওইটাকে আবার কেউ কেউ বলে আগ্নেয় বোম। প্রায় 100 টনের উপরে ভারী হয় আগ্নেয় বোম ব্লক গুলো বা আগ্নেয় বোম গুলো। ঠিক আছে, আবার এই আগ্নেয় ব্লক গুলো যখন কোনো কোন আকৃতির হয়ে যাবে, মানে এরকম গোল আকৃতির না হয়ে, সরি, এরকম গোল আকৃতির না হয়ে এরকম কোণ যুক্ত এরকম কোণ যুক্ত হয়ে গেলে
তখন সেটাকে আগ্নেয় ব্রেক্সিয়া বলা হয়, ব্রেক্সিয়া। আর তোমাদের শুরুতে আমি কি বলেছিলাম যে এই ব্রেক্সিয়া শব্দটা যেখানেই থাকুক, ব্রেক্সিয়া শব্দটা যেখানেই থাকুক সেখানে আমরা কি ধরবো বলেছি, সেখানে তুমি ধরবে যে কোণ, সেখানে কিছু না কিছু একটা কোণ যুক্ত হয়ে থাকবে, প্লেন নয়, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেক্সিয়া শব্দটার সঙ্গে যায়। হ্যাঁ, ওইটা একটু মনে রাখবে যে বিভিন্ন বইতে এইগুলো কিন্তু একটু বিভিন্ন ধরনের আছে। তুমি বসুমাঠি দেখছো, আবার তুমি কে সিদ্ধার্থ চলে যাবে, দেখবে কে সিদ্ধার্থের ভ্যালু গুলো আবার একটু অন্য ধরনের, ঠিক আছে? এগুলো করেছে বিভিন্ন বইতে বিভিন্ন রকম। আমাদের এইচএস লেভেলের যে টেক্সট বইগুলো পাবে সেখানেও দিদিকে মেন কমন যেটা সেটা একটা মনে রাখবে। তো সবগুলোই তো একই সঙ্গে দেবে না, সেখানে মোটামুটি আমরা অপশন থেকে বুঝতে পেরে যাবো, আশা করছি কোনো কনফিউশন হবে না, কারণ যারা প্রশ্ন করবে তারাও চেষ্টা করবে ক্লিয়ার প্রশ্ন করার, আগের মতো তো কনফিউশন কোশ্চেন রাখবে না, ঠিক আছে? যে কোনো অপশনে আনসার আসছে না সেরকম। আচ্ছা, ওকে, এরপরে আমরা যেটাতে আসবো গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে আসবো। গ্যাসীয় পদার্থের মধ্যে মেনলি অনেক ধরনের এখানে গ্যাসীয় পদার্থ থাকে, ঠিক আছে? অনেকগুলো গ্যাসীয় পদার্থ এখানে থাকে। তো গ্যাসীয় পদার্থগুলো যে ভেনটা দিয়ে বের, ফিউমারল, ফিউমারলের যে শব্দটা বলছি আমরা ফিউমারল, এটা অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি একটা ভেন্ট, ভেন্ট মানে হচ্ছে ওই ছিদ্র, যে ছিদ্রটার মধ্য দিয়ে 180 ডিগ্রি বা তার বেশি উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প আর নানা ধরনের গ্যাস নিক্ষেপ হয়, সেই ভেন্টটাকে আমরা বলবো ফিউমারল। এখান থেকে বিভিন্ন কনফিউশন কোশ্চেন দিয়ে দেয়, তোমাকে এত ক্লিয়ার করবে না, বলবে ফিউমারল হলো দেখ একটা ইগনিয়াস ভেন্ট বা ভলকানো ভেন্ট, ঠিক আছে? তারপর তোমাকে ডিফারেন্ট টাইপ অফ গ্যাস, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ জলীয় বাষ্প, এরকম অপশন দেবে। তাহলে ভেন্ট শব্দটা এখান থেকে মনে রাখতে হবে, এটা একটা ভেন্ট মানে ছিদ্রপথ, পথটার মধ্য দিয়ে কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গ্যাসগুলো কিন্তু বেরিয়ে আসছে, এই কথাটা একটু মনে রাখবে এখানে। গ্যাসীয় গুলো আর কত ধরনের গ্যাস আছে, আগ্নেয় পদার্থ থেকে প্রচুর অনেক ধরনের গ্যাস আছে, অনেক ধরনের গ্যাস মানে তুমি এখানে পেয়ে যাবে, এখানে তুমি পেয়ে যাবে কোন কোন, বলে দিচ্ছি কোন কোন গ্যাস গুলো পেয়ে যাবে, এত তো লেখা হয়নি। তুমি কার্বন ডাই অক্সাইড পেয়ে যাবে, যেটাতে সব থেকে বেশি CO2, এটা ভালো করে মনে রাখবে। CO2 হচ্ছে আগ্নেয়গিরি থেকে সব থেকে বেশি নির্গত হয় যে গ্যাসটা, তার নাম হচ্ছে CO2। তারপরে যে সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া ক্লোরাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরিক, আর্সেনিক, বোরিক, এত কিছু গ্যাস এখান থেকে বেরোয়, মানে অনেকগুলো গ্যাস বেরোয় অক্সিজেন বাদ দিয়ে। ভাবো, তাহলে CO2 হচ্ছে এখানে মেন, এই কথাটা মনে রাখবে যে CO2 হচ্ছে এখানে মেন। এরপর ফিউমারল গুলোতে কি বললাম, যে একটা ভেন্ট যেখান থেকে বিভিন্ন জলীয় বাষ্প বেরোচ্ছে, এবারে কোথায় কি বেরোচ্ছে সেইটা ডিফারেন্স অনুযায়ী আবার ফিউমারগুলোকে আমরা বিভিন্ন নামে ডেকে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে সালফাটারা, সালফাটারের দন্তস্ব আর সালফারের দন্তস্ব, মনে রাখবে এখানে সালফার বা গন্ধক মিশ্রিত বাষ্প যেগুলো থেকে নির্গত হবে। তাহলে যে ভেনটা দিয়ে আমি দেখতে পাচ্ছি শুধু সালফার আর বা গন্ধক বেরোচ্ছে, তাহলে সেই ভেনটাকে আমরা নাম দিলাম কি, সালফাটারা। ওকে, আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে মফিটি, মফিটিতে মনে রাখবে দুজন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বন মন, এটা সিও লেখা আছে শুধুমাত্র, কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড আমরা পড়তে গেলে পাচ্ছি, তাহলে সেখান থেকে মনে রাখবে মফিটি। তাহলে মফিটিতে আমাদের কি কি বের হবে, CO2 আর কার্বন মনোক্সাইড, তখন সেটা নাম হচ্ছে মফিটি। সালফারটা হলো মফিটি হলো। আর এখানটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা জায়গা থেকে এখানে প্রশ্ন আছে। নেক্সট আমাদের যেটা আছে সাফিয়নি, সাফিয়নিতে মনে রাখবে একটা অ্যাসিড বের হবে, যে অ্যাসিডটার নাম কি না, সেই অ্যাসিডের হচ্ছে বোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডটার নাম কি না, বোরিক অ্যাসিড। এটা কিভাবে মনে রাখবে, কারণ এই তিনটে জিনিস অনেক সময় ভুলে যেতে পারে আমরা, যে কোনটা সালফাটারা, কোন মফিটি, কোনটা সাফিয়নি। ভাববে যে অ্যাসিড দিয়ে সাফ করা হয়, পরিষ্কার করা হয়, তাহলে পরিষ্কার করা হয় মানে সাফ করা হচ্ছে, তাহলে সেখানে সাফিয়নি হচ্ছে অ্যাসিড থাকবে। কোন অ্যাসিড থাকবে না, বোরিক অ্যাসিড থাকবে। আর সালফাটারায় তো আমাদের দন্তস্ব আছে, তাহলে সালফারও দন্তস্ব আছে, তাহলে সালফাটারা চলে গেল আমাদের সালফারের ক্ষেত্রে। আর মফিটি তাহলে পড়ে থাকবে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে। ওকে, তাহলে এই ফিউমারল হবে। আর এরকমই ফিউমারলের একটা এক্সাম্পল আছে আমাদের আলাস্কার, সেই কাঠমাই আগ্নেয়গিরিতে কি মনে হয়, যে 10,000 লোক যদি একসঙ্গে স্মোকিং করে, 10,000 লোক যে সঙ্গে স্মোকিং করে, তাহলে যে পরিমাণ ধোঁয়া নির্গত হবে, ওই রকমই বলছে কাঠমাই আগ্নেয়গিরি অঞ্চলে ওরকম ধোঁয়া নির্গত হয়। তাই অসংখ্য ফিউমারল ওখানে দেখতে পাচ্ছি আমরা, তাই ওইটাকে দেখেই কি নাম দেওয়া হয়েছে, ওইটাকে আলাস্কার কাঠমাই আগ্নেয়গিরি অঞ্চলটা।
ভ্যালি অফ 10,000 স্মোক, ঠিক আছে, এটা মনে রাখবে, ভ্যালি অফ 10,000 স্মোক। কি প্রশ্ন আসবে যে ভ্যালি অফ 10,000 স্মোক কোথায় দেখা যায়? তাহলে সঙ্গে সঙ্গে আমরা আনসার করে দেবো আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি। ওকে, তাহলে এইগুলো আমার চলে গেল কিসে না, চলে গেল আমার গ্যাসীয় পদার্থের মধ্যে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, কে বের হয় গ্যাসের মধ্যে, আরেকজন বের হয় জলীয় বাষ্প। এর কথাটাও ভুলে যাবে না কিন্তু, এখানে না থাকলেও আমি বলে দিচ্ছি, জলীয় বাষ্পর কথাটা কিন্তু ভুলবে না, জলীয় বাষ্প। কারণ যতগুলো গ্যাসীয় পদার্থ বের হয়, আহ, এমনি এমনি যে সমস্ত গ্যাসগুলো আছে আমাদের জলীয় বাষ্প বাদ দিয়ে, জলীয় বাষ্প বাদ দিয়ে যে আদার গ্যাস গুলো আছে সে তার মধ্যে থেকে আমাদের CO2 প্রধান। আর কিন্তু এমনি যদি টোটাল গ্যাসীয় পদার্থ ধরি আমরা, কারণ জলীয় বাষ্পকে তো আমরা তরল পদার্থের মধ্যে রাখবো না, জলীয় বাষ্পকে গ্যাসীয় পদার্থের মধ্যে রাখবো। তাই এই গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে প্রায় 60 থেকে 90% হচ্ছে আমাদের জলীয় বাষ্প। আর বাকি 40%-এর মধ্যে ওই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই গ্যাসগুলো পড়বে। তাহলে এই ডেটাটা খুব সুন্দর করে মনে রাখবে, এই ডেটাটা সুন্দর করে মনে রাখবে যে 60 থেকে 90% কে থাকে, জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প বাদ দিয়ে যে বাকি গ্যাসগুলো আছে তার মধ্যে সব থেকে কে বেশি থাকে, তার মধ্যে সব থেকে বেশি থাকে তখন CO2। ওকে, তাহলে এই ইনফরমেশনটা সুন্দর করে মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট। তাহলে এইগুলো আমাদের গ্যাসীয় পদার্থ সম্পর্কিত যা ছিল সেই কনসেপ্টটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো তরল পদার্থ। তরলের মধ্যে মেইনলি আমাদের কি হবে, তরলের মধ্যে যখন ভিতরে লাভা আসবে আমাদের, তরলের মধ্যে যখন আসবে তখন লাভা, লাভা বের হচ্ছে যেহেতু, কারণ ও যখন ভিতরে থাকে তখন তো ওর নাম ম্যাগমা, যখন ভিতরে থাকে তখন নাম ম্যাগমা, বাইরে বেরিয়ে আসবে মানে লাভা হয়ে গেল। আমরা এটাকে কি বলছি, লাভা বেরোবে। এবার লাভার মধ্যে সিলিকার পরিমাণ অনুসারে লাভা গুলোকে 4 ভাগে ভাগ করা হয়, সিলিকার পরিমাণ অনুসারে লাভাকে 4 ভাগে ভাগ করা হয়। এই ডেটাটাও এই ডেটাটাও দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন রকম পার্সেন্টেজ গুলো থাকবে। এই আম্লিক, মধ্যবর্তী, ক্ষারকীয় লাভা, এই ডেটাটাও কিন্তু বসু মাইতির বইটাই বলো বা সাবিন্দর সিং বলো, এই বইগুলো দেখবে একটু আধটু করে হেরফের হবে, ঠিক আছে। তবে দেখবে যেটা কাছাকাছি থাকছে আমাদের, কাছাকাছি যেটা থাকছে সেই আনসারটা নেওয়ার চেষ্টা করবে। ধরো আমি তোমাকে বললাম যে আমলিক লাভায় সিলিকার পরিমাণ কত, দিয়ে আমি অপশন দিলাম 75 থেকে 80%। তুমি দেখো বাকি মধ্যবর্তী ক্ষারকীয়, অতি ক্ষারকীয় যেগুলো আছে ওরা কি কেউ ওই 70 থেকে 80%-এর মধ্যে থাকছে কি কেউ? হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। তখন আমার তখন 75 হ্যালো আমি যেটা বললাম যে 75 থেকে 75 থেকে হ্যালো 80% আমি বললাম যে যে যেখানে 70 থেকে 75 থেকে 80% সিলিকা থাকবে, তাহলে সেটা কোন ধরনের সিলিকা, কোন ধরনের লাভা, তখন আমি এই এইরকম ভাবে আমাকে একটু নিয়ারেস্টটা দেখে নিতে হবে। এটা আমি বলছি, তোমরা পড়তে গিয়েও দেখবে যে বিভিন্ন বুকস গুলোতে বিভিন্ন ধরনের ডেটাটা পাবে। ওকে, তাই বেশি এটা নিয়ে ঘাবড়ানোর কোনো নেই। নিয়ারেস্টটা মনে রাখবে, নিয়ারেস্ট দেখে আমরা তখন আনসার গুলো করবে, অপশন যখন থাকবে। ওকে, এটা নিয়ে বেশি ঘাবড়ানোর দরকার নেই, মনে রাখবে। তাহলে আমলিক লাভার ক্ষেত্রে আমি এইগুলো যেখানে করি যে 70 থেকে 80%, কোথাও হয়তো তোমার এটা 75 থাকতে পারে। মধ্যবর্তী ক্ষেত্রে 50 থেকে 60%, ক্ষারকীয় 45 থেকে 50, এই দুটো দেখবে ম্যাক্সিমাম বইতে প্রায় সেমই থাকবে, 45 থেকে 50%। আর অতি ক্ষারকীয় হচ্ছে 45%-এর কম। ওকে, 45%-এর কম। এরপরে এখানে একটা জিনিস মনে রাখবে যে যে সমস্ত লাভাগুলোয় সিলিকার পরিমাণটা বেশি থাকবে, সেই লাভাগুলো কি বলতো, সান্দ্রতাটা সব থেকে বেশি হবে, মানে বেশি চটচটে হবে সেই লাভাটা। মানে তুমি আগ্নেয়গিরি থেকে বের হওয়ার পরে বেশি দূর সেগুলো গড়িয়ে যেতে পারবে না, এত সিলিকার পরিমাণটা বেশি থাকার জন্য। ওকে, আর যেগুলো ক্ষারকীয় হবে, তার মানে সিলিকার পরিমাণ কম, এইগুলো পাতলা হবে, ঠিক আছে, জল পাতলা, মানে এরা বহুদূর বিস্তৃত হতে পারবে, বহুদূর বিস্তৃত হতে পারবে এই ক্ষারকীয় গুলো। তো এই এইগুলোকে আবার এই ক্ষারকীয়, অতি ক্ষারকীয়, মধ্যবর্তী, আম্লিক, এই তিনজনাকার আবার আরো 3টে নাম আছে। যেমন আমরা যেটা ক্ষারকীয় লাভা, দেখবে আমরা ক্ষারকীয় লাভার সঙ্গে ব্যাসল্ট শব্দটা যোগ করি, ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় লাভা, এই শব্দটা যোগ করি। তো ক্ষারকীয় লাভাতে যেহেতু সিলিকার পরিমাণ কম থাকে, তাই এই এই ক্ষারকীয় লাভাগুলোকেই বলা হয়
ব্যাসাল্টিক ম্যাগমা, ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যাসাল্টিক ম্যাগমা। আর যেগুলো আমাদের মধ্যবর্তীর মধ্যে থাকবে সেইগুলো হচ্ছে আমাদের গ্রানাইটিক ম্যাগমা। আর যেগুলো আম্লিক লাভা সেগুলো হচ্ছে রায়োলাইটিক ম্যাগমা, যেখানে ম্যাগমার পরিমাণটা, সিলিকার পরিমাণটা খুব বেশি। এখানে প্রায় 90% হয়ে যায়, তখন 90% হয়ে যায়। তাহলে এর পাশাপাশি এই তিনটে কনসেপ্ট একটু মনে রাখবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এখানটা, কারণ এখানটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা এই ড্রয়িং গুলো কে একটা মেসেজ করে দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে না কেন? তোমারই হয়তো এটা সমস্যা হবে, আর অন্য কেউ হয়তো বলছে না। না একটু স্যার, একটু দরকার হলে আগে বেরিয়ে শোনা যাচ্ছিল না। যাচ্ছিল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এখানটা আমি হ্যাঁ, এখানটা পুরোটাই ইরেজ করে দিই, যে আমি আরেকবার এখানটা রিপিট করে দিই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন ফেলে, সব জায়গাতেই প্রশ্ন আছে এখান থেকে। দুটো জিনিস একসঙ্গে মনে রাখবে এখান থেকে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে সিলিকার পরিমাণের উপর ভিত্তি করে আমরা 4টে ভাগে ভাগ করছি: আম্লিক, ক্ষারকীয়, মধ্যবর্তী, অতি ক্ষারকীয়। এবারে আমি বললাম যে এই পার্সেন্টেজ গুলো বিভিন্ন বইতে বিভিন্ন থাকতে পারে, বেশি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। নিয়ারেস্ট অপশন দেখে করবে, তা তোমার মাথার মধ্যে থাকবে আম্লিকে সিলিকার পরিমাণ সব থেকে বেশি থাকবে। ওকে, মধ্যবর্তী মাঝামাঝি থাকলো 50 থেকে 60, ক্ষারকীয় 45 থেকে 50, আর অতি ক্ষারকীয় 45-এর কম। এই দুটো রেটা দেখবে সব বইতেই একই থাকবে। এই দুটো রেটা চেঞ্জ হলে এই দুটো, কেউ কেউ এখানে 50 থেকে 65 করতে পারে, আবার এখানটা 65 থেকে 80 করতে পারে, ঠিক আছে, এখানটা একটু চেঞ্জ হতে পারে। বাকি এই দুটো প্রায় সব বইতেই সেম থাকে। এবারে এই আম্লিক লাভা, একটা কনসেপ্ট কি বললাম, যে লাভাগুলোতে সিলিকার পরিমাণটা বেশি থাকবে সেগুলো বেশি সান্দ্র হবে, মানে তারা বেশি দূর গড়িয়ে যেতে পারবে না। আর যেগুলো ক্ষারকীয় বা অতি ক্ষারকীয় হবে সেগুলো অনেক দূর গড়িয়ে যাবে, কারণ এগুলো পাতলা লাভা, অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে পারবে। এই ক্ষারকীয়, মধ্যবর্তী, আম্লিক, এইগুলোর অনুযায়ী না আবার ম্যাগমা হিসেবে নামকরণ করা হয়েছে। যেমন যেটা ক্ষারকীয়, যেটাতে সিলিকার পরিমাণটা অনেকটা কম, সেগুলোকে ব্যাসাল্টিক লাভা বলা হয়, ঠিক আছে। তাহলে ব্যাসাল্টিক লাভাটায় সিলিকার পরিমাণ কম। অ্যাকচুয়ালি ব্যাসাল্টিক লাভায় সিলিকার পরিমাণ 50% কম থাকে। এগুলো আচ্ছা আমি এখন বলছি, দেখবে এই পিডিএফ টার মধ্যে, নোটটার মধ্যে পাবো ওগুলো আবার একটু পরেই। আর এখনই বলে দিচ্ছি। আর যেটাই মাঝামাঝি সিলিকা আছে, মানে মধ্যবর্তী লাভাটা, সেটাকে গ্রানাইটিক ম্যাগমা বলবো। আর আম্লিকটাকে বলবো রায়োলাইটিক, ঠিক আছে। এটা অতি সান্দ্র। তাহলে এই জিনিসটাও কিন্তু এখান থেকে মনে রাখবো। টোটাল এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে আমরা মনে রাখবো। টোটাল এই কনসেপ্টটা খুব ভালো করে আমরা মনে রাখবো এখানটা সুন্দরভাবে। এখান থেকে 2016 এসএসসিতেও প্রশ্ন এসেছিল, তোমরা যারা প্রিভিয়াস ইয়ার করছো তারা দেখতে পাবে যে অতি ক্ষারকীয় লাভায় সিলিকার পরিমাণ কত ছিল, এরকম প্রশ্নটা, কিংবা যেখানে 45% কম সিলিকা থাকবে সেটাকে কি লাভা বলা হয়, এইভাবে প্রশ্নটা কিন্তু এসেছিল। তাহলে আমাদের এখানে কি কি শেষ হলো, যে কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ শেষ হলো। তরল পদার্থের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন এই লাভাগুলোকে লাভাগুলোকে রাসায়নিক গঠন অনুসারে যেরকম আমরা আম্লিক, মধ্যবর্তী, ক্ষারকীয়, অতি ক্ষারকীয় ভাগ করলাম, ঠিক আছে। এই আম্লিক যে লাভাগুলো সেগুলোকে ফেলসিক লাভা বলা হয়, মধ্যবর্তী গুলোকে মধ্যবর্তী বলা হয়, ক্ষারকীয়কে ক্ষারকীয়, আর অতি ক্ষারকীয়কে অতি ক্ষারকীয়। শুধুমাত্র এই যে আমাদের যেটা আমাদের আম্লিক লাভা, ঠিক আছে, এই আম্লিক লাভাটা আছে, এইটারই আর একটা নাম আছে ফেলসিক লাভা, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, ফেলসিক লাভা, যেটা এই রাসায়নিক গঠন অনুসারে। বাকি যেগুলো থাকে সেগুলোই আছে। এখানে আরো যদি ইনফরমেশন তোমরা বলো বলো, স্যার কি বলছো? ম্যাফিক লাভাও বলা হয়। হ্যাঁ, ক্ষারকীয়টাকে ম্যাফিক বলা হয়। হ্যাঁ, ক্ষারকীয়কে ম্যাফিক বলা হয়, আম্লিককে ফেলসিক বলা হয়। এই ইনফরমেশন মনে রাখবে। হ্যাঁ, ঠিকই বলছো তুমি। ক্ষারকীয়কে ম্যাফিক বলা হচ্ছে আর আম্লিককে ফেলসিক বলা হচ্ছে, এই ইনফরমেশনটাও মনে রাখবে। আর এখান থেকে আরেকটা জিনিস আমি কি বলতে গেলাম, ভুলে গেলাম বলতে বলতে। উম, উম, যাই হোক, মনে পড়ে তখন বলে দেবো। ফেলসিক লাভাটা আর ম্যাফিক লাভাটা কিন্তু মনে রাখবো, কারণ এটা পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম, তোমরা যদি পারো আরো ইনফরমেশন মনে রাখতে, হয়তো এখনই মনে রাখতে পারো না পারো, এদের যে টেম্পারেচার আছে না, প্রতিটা লাভার আবার টেম্পারেচার আছে, যে এ এত ডিগ্রি সেলসিয়াস হয়, এ এত ডিগ্রি সেলসিয়াস হয়। পারলে ওগুলো, ওই ইনফরমেশন গুলো একটু, যদি পারো, এখনই না পারলেও পরে যদি পারো, আস্তে আস্তে যখন ইনফরমেশন গুলো গ্যাদার করতে করতে, জড়ো করতে করতে তুমি পরীক্ষার টাইমের আগে অব্দি যাবে, তখন হয়তো ওইগুলো শুধু মনে রাখার চেষ্টা করবে।
যদিও টেম্পারেচার থেকে কোনোদিন প্রশ্ন দেয়নি, তো এবার দিতেই পারে না, আমাদের কিছু নেই, তাহলে ওই লেভেল অব্দি আমরা নামতে পারবো। তাহলে টেম্পারেচারটা শুধু আমরা এখান থেকে করে নিতে পারবো। একটু নোট ডাউন করে রাখবো যে এখান থেকে আমরা ম্যাক্সিমাম যদি মনে রাখতে পারি, টেম্পারেচারটা শুধু আমরা মনে রাখার চেষ্টা করবো। ওকে, এটা মনে রাখবে। যেমন ফেলসিক যে লাভাগুলো আছে, ফেলসিক লাভাগুলোর টেম্পারেচার প্রায় 650 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস। এইগুলোর মধ্যে এই যে বলছি 650 থেকে, সরি 600, এটা একটু মুছে দিয়ে অনেকগুলো লেখা হয়ে গেছে। এই 650 থেকে 750 যেটা আমরা বলছি ফেলসিকের ক্ষেত্রে, এই ডেটাগুলো দেখবে, এইগুলো দেখে 50-100 করে এইদিক ওদিক হইতে পারে। যখন তুমি 3-4টে বই একসঙ্গে ঘাটতে হবে, তো ওই নিয়ারেস্ট গুলো দেখে অপশন গুলো কিন্তু আনসার করবে। কারণ আমাদের এত ডাইনামিক ডেটা আছে জিওগ্রাফিতে, মানে খুব মুশকিল হয়ে যায় অনেক সময় ডেটাবেস প্রশ্নের ক্ষেত্রে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার নেবো বা কমিশন কোন অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা নেবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায়। তাহলে আমরা যে বইটা থ্রুতে দেখছি সেখানে 650 থেকে 750 হচ্ছে ফেলসিকের, মধ্যবর্তীর হচ্ছে একটু বেশি, ওর থেকে 750 থেকে 950, মানে আস্তে আস্তে বাড়ছে। ক্ষারকীয় আরো একটু বেশি, 950-এর উপরে থাকবে। আর যেটা আমাদের অতি ক্ষারকীয় বা আল্ট্রাম্যাফিক বলা হয় যেটাকে, সেটার উষ্ণতা 1500 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আস্তে আস্তে কি হলো, টেম্পারেচারটা বাড়তে বাড়তে গেল। তাহলে ফেলসিকে চলে গেল 650 থেকে 750, ইন্টারমিডিয়েটে চলে এলো আমাদের 750 থেকে, যেখানে এটা শেষ হয়েছিল 750-এ, সেই 750 থেকে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে চলে গেলো 950। আর ম্যাফিক যেটা ছিল সেটা 950-এর থেকে বেশি, 950 থেকে বেশি। আর যেটা আলট্রা ম্যাফিক ছিল সেটা 1500 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এবং 1500 ডিগ্রি সেলসিয়াস ওর উষ্ণতা কিন্তু আরো বেশি হয়ে গেল। তাহলে এইভাবেও কিন্তু উষ্ণতাগুলো আমরা মনে রাখতে পারি এই জিনিসটা। আবার দেখো, এই যে ক্ষারকীয় যে লাভাগুলো আছে বা সেই লাভাগুলোকে ক্ষারকীয় নয়, অ্যাকচুয়ালি ক্ষারকীয় বা আর এদিকে আম্লিকটা, এইগুলোর আবার উপরের যে পৃষ্ঠটা কেমন হবে, সেই অনুযায়ী দুটো ভাগ আছে। ধরো একটা পা হো হো লাভা, এগুলো পাবো আমরা এখানে বলে রাখছি, একটু পরে নোটের মধ্যে পাবো, এখন বলে রাখলাম। একটা হচ্ছে পা হো হো লাভা, আর একটা হচ্ছে আ লাভা। আর এই দুটো জিনিসই কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জের ওই নামকরণ গুলো করেছিল। পা হো হয় কি হয়, উপরটা এই যে লাভা ক্ষেত্র, যদি এরকম একটা লাভা ক্ষেত্র আমাদের তৈরি হয়, ধরো এইটা একটা লাভা ক্ষেত্র, এটা লাভা ক্ষেত্র, মানে এই উপরটা হচ্ছে লাভা ক্ষেত্র। এই উপরে লাভা ক্ষেত্রটা যে এরকম প্যাঁকানো দড়ির মতো হয়, তখন সেটাকে পা হো হো বলি। আর যদি উপরটা এরকম ঝামা ইটের মতো হয়ে যায়, মানে আরো দ্রুত জমাট বেঁধে শক্ত হয়ে গেল, ঝামা ইটের মতো হয়ে যায়, এবড়ো খেবড়ো, তখন সেটাকে লাভা বলি। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে, হাওয়াই দ্বীপপুঞ্জে এগুলো কিন্তু হয়ে থাকে। আর সিই ডাটন, যেটা আমাদের সিই ডাটন, যিনি সমস্থিতি মতবাদের ক্ষেত্রে আইসোস্ট্যাসিস শব্দটা প্রয়োগ করেছেন, তিনি কিন্তু এই পা হো হো আর যে লাভাটা আছে সেই দুটো লাভার কিন্তু নামকরণ করছেন। এটা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে এইগুলো এত কিছু আমাদের চলে গেল কার মধ্যে, আগ্নেয়গিরির যে সমস্ত পদার্থগুলো আছে, মানে সরি, বলো বলো। স্যার কি বললেন আরেকবার বলবেন? ঠিক মতো শুনতে পেলাম না। আচ্ছা, এই নামকরণ গুলো কে করেছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পা হো হো আর যে লাভাটা আছে, সেটার নামকরণ করেছেন সিই ডাটন। মানে আইসোস্ট্যাসিস যে শব্দটা দিয়েছিলেন সিই ডাটন, সেই ডাটনই কিন্তু এই পা হো হো আর যে লাভা দুটো আছে সেই লাভা দুটোর কিন্তু নামকরণটা করেছিলেন। ওকে, এই লাভা দুটোর কিন্তু নামকরণ করেছেন। আচ্ছা, এরপরে এখানে এই আগ্নেয়গিরিজাত পদার্থ থেকে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, যে আমরা যে ভৌম জলের কথা বলি, দেখবে সেখানে ভৌম জলের আমরা 4-5টা ভাগ পাই। তার মধ্যে জুভেনাইল একটা ওয়াটার পাই বা উৎসান্দ জল পাই একটা, দেখবে জুভেনাইল ওয়াটার বা উৎসান্দ জল, মানে এই ম্যাগমার মধ্যে যে জলগুলো সঞ্চিত থাকে, সেইগুলোকে জুভেনাইল ওয়াটার বা উৎসান্দ জল বলা হয়। ঠিক আছে, তাহলে এইটাও মনে রাখবে, ম্যাগমার মধ্যে যে জলীয় বাষ্প আকারে যে জলগুলো থাকছে, সেই জলগুলোকে নাম হচ্ছে জুভেনাইল ওয়াটার বা উৎসন্দ জল। ঠিক আছে, তাহলে এটাও যদি প্রশ্ন পড়ে যায়, যদিও এটা ভৌমজল চ্যাপ্টার প্রশ্ন, তাও এখান থেকে রিলেট করতে আমরা এর মধ্যে যেহেতু থাকে। নেক্সট যেটা আমাদেরকে মনে রাখতে হবে, একটা আদর্শ যদি আগ্নেয়গিরি করা হয় তার অনেকগুলো অংশ থাকে, মানে এগুলো এই কনসেপ্ট গুলো জানো, আমি একটু জাস্ট বলে দিচ্ছি। আদর্শ আগ্নেয়গিরির অনেকগুলো অংশ থাকে, সেখানের মধ্যে সবার নিচে যেটা থাকে, যেখানে ম্যাগমা সঞ্চিত হয়ে থাকে, সেটাকে ম্যাগমা চেম্বার বলবো। এটা হচ্ছে ম্যাগমা চেম্বার। এই ম্যাগমা চেম্বার থেকে একদম আমাদের
কি বলবো, জ্বালামুখ পর্যন্ত একটা সংযোগকারী নল থাকে বেলুন আকারের। সেই নলটাকে আমরা বলি আগ্নেয় ভেন্ট, বা কি বলবো আগ্নেয় নল বলবো। আর এই জ্বালামুখের থেকে সর্বোচ্চ উঁচুতে যে জ্বালামুখটা থাকে সেটাকে প্রধান জ্বালামুখ বলা হয়। আর এই ভেন্টটাইতে আবার এরকম ফ্যাংরা বের হয় পাশ দিকে, তখন এখানেও কিছু জ্বালামুখ তৈরি হবে, সেগুলোকে গৌণ জ্বালামুখ বলবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের একটা আদর্শ আগ্নেয়গিরির কয়েকটা অংশ। এই জিনিসটা একটু মনে রাখবে, কোনো অসুবিধা নেই, এটা আমাদের এমনি জানি। তারপর জ্বালামুখ সম্পর্কে আবার আমরা আরো অনেক কনসেপ্ট জানবো। জ্বালামুখের থেকে বড় হলে কি বলবো, তার থেকে বড় হলে কি বলবো, এগুলোর এক্সাম্পল কি আছে, এগুলো আমরা যখন ওই আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো আলোচনা করবো তখন সেখানে আমরা বলবো। আহ, আর যে ক্লাস হয়তো অনেকটা লেন্দি হয়ে যেতে পারে, তাহলে দরকার হলে আমরা অর্ধেকটা করে রাখবো, পরের দিন হয়তো অর্ধেকটা করবো, এরকম করে দিতে পারি যদি কিছু লেন্দি হয়ে যায়। এখন এই 10:30 বাজছে, ওকে, কারণ অনেকটা বড় চ্যাপ্টার এই আগ্নেয়গিরিটা। আচ্ছা, নেক্সট যেগুলো আমি বলছিলাম, দেখো এইগুলোই বলছিলাম একটু আগে, পা হো হো লাভা বা আ লাভা, এগুলো সব পেয়ে যাবে তোমরা। কে নামকরণ করেছিল, সিই ডাটন প্রথম নামকরণ করেছিল, এগুলো তোমরা পেয়ে যাবে এখানে। কেমন কি দেখতে হয় সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমরা যদি অগ্নুৎপাতের কারণের কথা বলতে যাই, এগুলো অনেকগুলো কারণে অগ্নুৎপাত ঘটতে পারে। ভূপৃষ্ঠে চাপ হ্রাস হলে, ভূ অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি পেলে, চাপ বৃদ্ধি পেলে, তেজস্ক্রিয় পদের বিতরণের ফলে, ভূ অভ্যন্তরে জল প্রবেশ করে, রাসায়নিক বিক্রিয়া হলে, ঠিক আছে। এগুলো এই ডিটেলস গুলো একটু বই থেকে পড়ে নেবে দু এক কথা করে। প্রশ্ন এখান থেকে কি দেবে যে নিচের কোনটা অগ্নুৎপাতের কারণ নয়, বা নিচের কোনটা অগ্নুৎপাতের প্রধান কারণ, এই সমস্ত ব্যাপারগুলো থেকে হয়তো প্রশ্ন দিলে দিতে পারে। পাঁচ সঞ্চালন, তার মধ্যে এই হচ্ছে সব থেকে বড় কালপিট, পাঁচ সঞ্চালন। পাঁচ সঞ্চালনের মধ্যে অভিসারী এবং অপসারী দুটো পাতেই কিন্তু কি হয়, অগ্নুৎপাত হয়ে থাকে। দুটো পাত সীমান্তে, অভিসারী অপসারী দুটো পাত সীমান্তে কিন্তু অগ্নুৎপাত হয়ে থাকে, এটা মনে রাখবে। নিরপেক্ষ পাত সীমান্তে অগ্নুৎপাত হয় না বললেই চলে, নিরপেক্ষ পাত সীমান্তে, ঠিক আছে, কারণ ওখানে সেরকম গঠন প্রক্রিয়া বা ধ্বংস প্রক্রিয়া কিছু হয় না, তাই ওর নাম নিরপেক্ষ পাত সীমান্ত। ওকে, তাহলে এই পাঁচ সীমান্ত সব থেকে বেশি, আর পৃথিবীর তাপীয় বিকিরণটাও দায়ী। তাহলে এই এই জিনিসগুলো কিন্তু আমরা করে রাখবো অগ্নুৎপাতের কারণ হিসেবে। ওকে, তাহলে এখানটা আর কিছু নেই। নেক্সট যেটা আমরা আসবো, এই যে এখানটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দেখো এখানে তপ্তবিন্দু যে ধারণা, সেই তপ্তবিন্দুর ধারণাটাও কি বলা হয়েছে এখানে ভরে দিয়ে দেওয়া হয়েছে, বা হটস্পট যেটাকে আমরা বলি। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে ভূ অভ্যন্তর আছে, ভূ অভ্যন্তরে কিছু কিছু স্থান আছে, যে স্থানগুলোর উষ্ণতা কিগুলো হচ্ছে এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে উষ্ণতা কি হয়, বেশি হয়। সেই স্থানগুলোকে আমরা হটস্পট বলছি। আর এই হটস্পট থেকে ম্যাগমা গুলো কি করে, ম্যাগমার একটা এরকম ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। এই হটস্পট থেকে কি হয়, ম্যাগমার একটা ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। এই ঊর্ধ্বমুখী প্রবাহটাকে আমরা প্লিউম বলি, PLUM, ঠিক আছে, প্লিউম বলি এই ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহটা। তো সেখানে ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ, সেই ঊর্ধ্বমুখী প্রবাহটার আবার দুটো অংশ থাকে, কিরকম দেখবে ছবিতে, মানে সামনের অংশটা একটু মোটা থাকে, আর নিচের দিকটা এরকম লেজের মতো হয়ে থাকে, ঠিক আছে। তা এই নিচের পোর্শনটাকে টেল বলা হয়, আর উপরের পোর্শনটাকে মাথা বলা হয়, হেড বলা হয়। এটাও প্রশ্ন যদি চলে আসে খুব ভিতর থেকে, যে মেন্টাল প্লুমের যে বা প্লুমের যে উপরের অংশ যেটা চওড়া হয় সেটা কি নাম, আর নিচের যে সরু অংশ সেটার কি নাম, হেড আর টেল। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবে। আর পৃথিবীতে 21টা কি আছে, হটস্পট আছে। পরীক্ষার হলে ঢোকার আগে আমাকে কিন্তু এই 21টা হটস্পটের নামই কিন্তু মাথায় নিয়ে ঢুকতে হবে, বলে দিচ্ছি আমি। কারণ এখান থেকে কি আমরা মাত্র এখানে 5টা দিচ্ছি, হাওয়াই দিয়েছি, সামোয়া দিয়েছি, সেন্ট হেলেনা দিয়েছি, ক্যানারি দিয়েছি, টিবেস্টি দিয়েছি, ক্যামেরন দিয়েছি, ঠিক আছে। এখানে প্রায় 6টা মতো দেওয়া হয়েছে, তাহলে এখনো অনেকগুলো আমাদের আছে, 15টার মতো এখন আছে। তো একদম পারফেক্ট জব করতে গেলে আমাকে 21টাই কিন্তু মনে রাখতে হবে। কারণ যদি খুব কঠিন প্রশ্ন দেবে যে নিচের কোনটি একটি তপ্ত বিন্দু নয়, যে সেখানে 3টে দেখবে তপ্ত বিন্দু উদাহরণ দিচ্ছে আর একটা দেয়নি, তো সেটা কোনটা দেয়নি, তাহলে সেটা খুঁজতে গেলে আমাকে 21টা নামই কিন্তু মনে রাখতে হবে। আস্তে আস্তে চেষ্টা করবে, একদিনে না হোক পরীক্ষার হলে যাওয়ার আগে আমি বলেছি যে মনে রাখতে হবে 21টা হটস্পটের নামে, কিন্তু হ্যাঁ, কারণ খুব ডিফিকাল্ট প্রশ্ন দিলে, খুব কঠিন প্রশ্ন দিলে এটাই দিবে। এবারে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি স্টুডেন্ট আমার 21টা হটস্পটের নাম মনে করে যাবে, তারা এই প্রশ্নটার উত্তর করতে পারবে। আর যারা মুখস্থ করে যাবে না, তারা কি করবে, আন্দাজে দিয়ে আসবে, হয়তো তার মধ্যে 50% ঠিক হবে, 50% ঠিক হবে না। তাই এই কোশ্চেনটা যদি আবার হটস্পট থেকে প্রশ্ন নাও দিতে পারে, তাই হটস্পট থেকে প্রশ্ন না দিলে যারা মুখস্থ করেছে তাদের শুধু শুধু মুখস্থ করা হলো, আর যারা করেনি তারা লাভবান হয়ে গেল, এরকম হয়ে যাবে। আর দিয়ে দিলে তখন কি হবে,
যারা মুখস্থ করেছিল তারা লাভবান হবে, আর যারা করেনি তারা লস রান করবে। এটাও চেষ্টা করতে হবে। আর এটা দিয়েছিল জনসন মর্গান, এই কনসেপ্টটা দিয়েছিল 1971 খ্রিস্টাব্দে, ওই হাওয়াই দ্বীপপুঞ্জের ওখানে যে আগ্নেয়গিরিগুলো আছে, সেখানে গবেষণা করতে গিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি হটস্পটের ধারণাটা হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে এসেছিল। আর এইটাই কিন্তু প্রশ্ন করেছিল ওই 2016-তে, যে হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায়, মানে কোথায় অবস্থিত। সেখানে নিরপেক্ষ পাশ সীমান্ত, প্রতিসারী পাশ সীমান্ত, অভিসারী পাশ সীমান্ত, আর এরকম করে আর হটস্পট, এই তিনটে করে কিন্তু নিরপেক্ষ অঞ্চল বলে একটা দিদি ছিল। নিরপেক্ষ পাশ সীমান্ত নেই, নিরপেক্ষ অঞ্চল মানে সেখানে কোনো সীমান্তই নেই। সেখানে নিরপেক্ষ অঞ্চল বা এই হটস্পটের আনসারটা হতো, সবাই এখানে অন্যরকম করে দিত তখন। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে এখানটা। নেক্সট, অগ্নুৎপাত যেগুলো আছে, অগ্নুৎপাতের যে শ্রেণী বিভাগ, সেইগুলোকে আমরা প্রথমে ম্যাগমা বা লাভার অবস্থান অনুসারে একটা ভাগ করব, আর একটা অগ্নুৎপাতের প্রণালী অনুসারে ভাগ করা হয়। সেখানে ম্যাগমা বা লাভার অবস্থান অনুসারে নিঃসারী আর উদ্বেদী। নিঃসারী মানে বুঝতে পারছো, এটা ভূপৃষ্ঠ হলে ম্যাগমা যেন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটা নিঃসারী, আর যদি ভূপৃষ্ঠের সামান্য নিচে কোনো ফাটলে জমে যায় তখন সেটা উদ্বেদী। ওকে, আচ্ছা নেক্সট, এটা আছে প্রণালী অনুসারে। একটা কেন্দ্রীয়, একটা বিদার, মানে কেন্দ্রীয় মানে একটা ছিদ্রপথ এরকম থাকবে, বা একটা জ্বালামুখ থাকবে তার মধ্যে দিয়ে বেরোবে। আর বিদার মানে এরকম লম্বা ফাটল রইলো, এরকম লম্বা ফাটল, সেই লম্বা ফাটল বরাবর কি হবে, বের হবে, সেটা বিদার অগ্নুৎপাত। আর কেন্দ্রীয় যে অগ্নুৎপাত গুলো আছে, সেই অগ্নুৎপাত গুলোর আবার অনেকগুলো ভাগ আছে, কাকাতুয়া ধরন, পিলীয় ধরন, এই আর মিশ্র অগ্নুৎপাত, সরি, কেন্দ্রীয় তিনটা ভাগ আছে, অবাধ, বিস্ফোরণ আর মিশ্র। অবাধ মানে যেখানে কোনো সারা শব্দ হবে না, সুর করে লাফাটা বের হবে, কেউ জানতেই পারবে না, মানে কোনো বিস্ফোরণই হবে না, সেটা অবাধ। আর বিস্ফোরণটা মানে সবাইকে জানিয়ে হবে, প্রচন্ড বিস্ফোরণ হবে। আর মিশ্র মানে কি, আমার কখনো কখনো ও চুপচাপ বের হয়, কখনো কখনো আবার সবাইকে জানিয়ে বের হয়, তখন সেইগুলোকে মিশ্র অগ্নুৎপাত আমরা বলবো। তো সেইগুলোর আবার অনেকগুলো করে ভাগ আছে। এই স্ট্রম্বোলীয়, ভলকানো, ভিসুভিয়াস, প্লিনীয়। এই ছকটা কেন মনে রাখতে হবে, এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিবে। ধরো এখানের থেকে তিনটে নাম একসঙ্গে দিল, এখান থেকে এই তিনটে নাম একসঙ্গে দিল, তার সঙ্গে এই কাকাতুয়া নামটা দিয়ে রাখলো, দিয়ে বললো এখানে কোনটা আলাদা, অন্য থেকে আলাদা, তখন তোমাকে অটোমেটিক করতে হবে যে এরা সবাই হচ্ছে মিশ্র, এ হচ্ছে শুধুমাত্র বিস্ফোরণ, তাদেরকে আমাকে আলাদা করতে হবে, এরকম ভাব। ঠিক আছে, যে এই হিসেবে এই ছকটা মনে রাখতে হবে যে কোনটা কার কোনখান থেকে আসছে। এরপরে বাকি এই কনসেপ্ট গুলো এখানে লেখা আছে, নিঃসারী কাকে বলে, উদ্ভিদ কাকে বলে বললাম। আর এইগুলোর ভেতরেও কিছু কিছু প্রশ্ন আছে, একটু পরে পেয়ে যাবে, দেখাচ্ছি আমি। সেগুলো আমরা কিন্তু করব। যেমন, সরি, এখানে প্রতিটা ডিটেলস আমরা দিয়ে রেখেছি, যেগুলো যেগুলো দরকার সেই ডিটেলস গুলো। বিদার অগ্নুৎপাত তো বললাম, একটা দীর্ঘ ফাটলের মধ্য দিকে হলে সেটা। এবার এখানের মধ্যে মনে রাখবে, এই বিদার অগ্নুৎপাত কিন্তু আইসল্যান্ড দ্বীপে সব থেকে বেশি লক্ষ্য করা যায়, তাই একে আইসল্যান্ডীয় ধরনও কিন্তু বলা হয় বিদার অগ্নুৎপাত থেকে। আমাদের ভারতে যে ডেকান ট্রাপ মালভূমি আছে, সেই ডেকান ট্রাপ মালভূমিটাও কিন্তু বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হচ্ছে। তাহলে এই কনসেপ্ট গুলো এখান থেকে রাখতে হবে আমাকে, যে এরাও কিন্তু এর মধ্যে আছে। এরপরে দেখো, অবাধ বা হাওয়াই ধরন যেটা আছে, সেখানে কি হবে, কোন রকম বিস্ফোরণ ছাড়া, যেটা বলছিলাম কোন রকম বিস্ফোরণ ছাড়াই কি হবে, ম্যাগমা গুলো বাইরে বেরিয়ে আসবে, তখন সেটাকে অবাধ বা হাওয়াই বলা হচ্ছে। আর এগুলো হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলোতে সাধারণত দেখতে পাওয়া যায়, তাই এর নামটা হচ্ছে হাওয়াই ধরন। ঠিক আছে, উদাহরণ একটা দিচ্ছি, মাউনা লোয়া উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি। এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কিরকম বৈশিষ্ট্য না, এইগুলো ক্ষারকীয় লাভা। আর একটু আগে আমরা কি কনসেপ্টে জানলাম, ক্ষারকীয় লাভা মানেই সে পাতলা হবে। আর পাতলা হওয়ার জন্য কি হয়, আগ্নেয়গিরি থেকে যখন এই লাভাগুলো বের হয়, বাতাসে অনেক দূর পর্যন্ত উড়ে যায় বাতাসে, যে বাতাসে উড়ে গিয়ে একদম সে সরু চুলের মতো হয়ে উঠলো, দিয়ে বাতাসে সে ঠান্ডা হয়ে গেল। তখন সে এই যে সরু চুলের মতো হয় বলে, যে ঠান্ডা হয় বলে, ওই হাওয়াই দ্বীপপুঞ্জের যে অগ্নি দেবতা ছিল তার নাম হচ্ছে প্লিনি। আহ ঠিক আছে, তার নাম হচ্ছে পিলি। তাই তখন সেটাকে বলা হচ্ছে না, এটা পিলির কেস, মানে এই যে সরু সরু সুতোর মতো হয়ে যায়, তখন সেইগুলোকে বলা হচ্ছে পিলির কেস। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসবে, যে পিলির কেসটা কোন ধরনের অগ্নুৎপাতের সঙ্গে যুক্ত, তাহলে পিলির কেস হচ্ছে হাওয়াই শ্রেণীর বা অবাধ অগ্নুৎপাতের সঙ্গে যুক্ত, এইটাই প্রশ্ন হবে এখান থেকে। হম এই লাভাগুলো শীতল, দ্রুত শীতল ও জমাট বেঁধে জ্বালামুখের চারপাশে ঝামা ইটের মতো একটা শক্ত স্তর তৈরি করে। তাহলে কি হয় না, এই লাভাগুলো কি করবে, যেটাকে স্কোরিয়াসিয়া বলা হয়। ঠিক আছে, এইটা স্কোরিয়াসিয়া মানে জ্বালামুখের চারপাশে কি হবে, জমে গিয়ে একটা শক্ত ইটের মতো আস্তরণ তৈরি করে দেবে, তখন সেটাকে আমরা বলবো স্কোরিয়াসিয়া। ওকে, এটা মনে রাখবে। এরপর দেখো, এটা অবাধ হয়ে গেল, এরপর বিস্ফোরণ, সবাইকে জানিয়ে হবে।
বিস্ফোরণ ঘটিয়ে হবে। এই জন্য এখানে তার তলা দাগ দিয়েছে বিস্ফোরণ হবে। বিস্ফোরণ গুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে কাকাতুয়া, যেটা ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর কাকাতুয়া আগ্নেয়গিরির যে বিশেষ ধরন, সেই ধরনের অগ্নুৎপাত গুলোকে আমরা কি বলবো, কাকাতুয়া ধরন। ঠিক আছে। আহ, এখানে প্রচন্ড বিস্ফোরণের ফলে ক্যালডেরা সৃষ্টি হয়। ক্যালডেরা মানে কি বলতো, প্রথম যেটা থাকে সেটা কেটার্স, কেটার্স মানে জ্বালামুখ, ওর থেকে এটি বড় হয়ে যায়, তাহলে এত বড় হয়ে গেল, তখন সেটাকে ক্যালডেরা বলবো। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হবে, ক্যালডেরা সৃষ্টি হবে। আর উত্তপ্ত রাঙা মেঘ সৃষ্টি হয় কার ক্ষেত্রে, কাকাতুয়ার ক্ষেত্রে কিন্তু উত্তপ্ত রাঙা মেঘ সৃষ্টি হয়। তাহলে এটাও আমাকে মনে রাখতে হবে, ক্যালডেরা সৃষ্টি হয়, উত্তপ্ত রাঙা মেঘ সৃষ্টি হয়, এটাও কিন্তু মনে রাখবো। আচ্ছা, এইভাবে চলে আসবে আমাদের, চলে আসছে এরপরে পিলীয় ধরন, যেটা কোথায় পিলীয় ধরনটা পাওয়া যাচ্ছে না, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে বা লেসার অ্যান্টিলিসের মার্টিনিক দ্বীপের মন্ট পিলি অগ্নুৎপাত, যেটা মন্ট পিলি আগ্নেয়গিরির নাম অনুসারে এটা পিলীয় ধরন বলা হচ্ছে। এখানে এগুলো মুখস্থ করো, আমি দেখবে একটা ছক তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরির নামগুলো থাকবে আর তাদের উদাহরণগুলো থাকবে বা নামকরণটা কিভাবে হলো, সেই ছকগুলো দিয়ে দেবো, তাহলে সেখানেও এটা আরামসে পড়তে সুবিধা হবে। আর এখান থেকে মনে রাখতে হবে, কারণ এখানে কি প্রশ্ন করবে, যে পিলীয় ধরনটার অবস্থান কোথায়, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ বা লেসার অ্যান্টিলিসের মার্টিনিক দ্বীপের মন্ট পিলি, যে কোনটা যে দ্বীপে কোনো অসুবিধা নাই, তোমাকে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ দিতে পারে, তোমাকে লেসার অ্যান্টিলিস দিতে পারে, বা তোমাকে মন্ট পিলি দিতে পারে। তাই যে কোনো একটা জায়গায় আমাকে অবস্থানটা করবো, তো সেই অবস্থানগুলো এখানে মনে রাখার চেষ্টা করবে যে কোথায় এটা অবস্থিত। উম এই পিলীয় ধরনের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে পিলীয় ধরনটাতে। কিরকম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য না, এই পিলীয় ধরনের ক্ষেত্রে যেটা হয়, যখন এরকম অগ্নুৎপাতটা হয়, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতটা যখন হয়, তখন আগ্নেয়গিরির গা দিয়ে, মানে একটা ধরো জ্বলন্ত পাথর, একটা পাথরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়ে যায়, জ্বালিয়ে দেওয়ার পর একটা ঢালে ছেড়ে দেখো, পাথরটা গড়াতে গড়াতে নামছে, জ্বলন্ত পাথর, ঠিক সেরকম এই ধরনের অগ্নুৎপাত গুলো কি হয়, এরকম জ্বলন্ত পাথর আগ্নেয়গিরির পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে আসে, এইগুলোকে বলা হয় নুয়ে আর্দেন তিথি। ওকে, এটাকে বলা হয় নুয়ে আর্দেন তিথি। আর এইরকম একটা নুয়ে আর্দেন তিথির জন্য সেন্ট পিয়ার 1902 খ্রিস্টাব্দে, সেন্ট পিয়ার নামে যে শহরটা ছিল, সেই শহরটা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে এই নুয়ে আর্দেন তিথির জন্য। ওকে। উম আর অ্যান্ডিসাইড জাতীয় অতি সান্দ্র লাভা পেস্টের মধ্যে বের হয়। এখানেও দেখবে একটা ছক আমি পাঠাবো, এর মধ্যে যতগুলো আগ্নেয়গিরি আছে তার মধ্যে কার লাভাটা বেশি সান্দ্র, তারপর একটা কম সান্দ্র, তারপরটা আরো কম সান্দ্র, এরকম করে একটা ছক দিয়ে দেবো। কারণ যদি প্রশ্ন পড়ে যে নিচের এইগুলোকে আগ্নেয়গিরিগুলোকে লাভা সান্দ্রতা অনুযায়ী সাজাও, বেশি থেকে কম, কম থেকে বেশি, তারও একটা আমাকে সিকোয়েন্স করে রাখতে হবে, এটাও দিয়ে দিবো, পেয়ে যাবে তখন। তাহলে এটাও মনে রাখবো। সবাই আছি তো না, এক দুজন হয়তো পালিয়ে গেছি, আমি দু একটা নাম যেগুলো আমার মনে পড়ছে দেখি আছে কিনা। সুলেখা বলে একজন ক্লাসে জয়েন হয়েছিল, আছো? ওকে, গুড। আদ্রিকা আছো? আদ্রিকার কথা আমি শুনতে পাইনি, আছে না ঘুমিয়ে গেছে জানি না। পাপিয়া আছো? আমি শুনতে আছি পাচ্ছি স্যার। না। আচ্ছা আচ্ছা, বেশ। ওকে ওকে, কারো কোথাও সমস্যা হলে কিন্তু বলবে। নেক্সট হচ্ছে স্ট্রম্বলীয়, এখান থেকেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের ভূমধ্যসাগরে যে লিপারি দ্বীপ আছে, সেই লিপারি দ্বীপের স্ট্রম্বলি যে আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে ধরনটা, তারই নাম হচ্ছে স্ট্রম্বলীয় ধরন। এখানে কি হয়, এই আগ্নেয়গিরিটার বিরাট বড় বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য, এখানে এই আগ্নেয়গিরিটা থেকে না একটানা অগ্নুৎপাত হয় না, কি হয়, একবার কিছু পদার্থ বেরোলো, কিছুক্ষণ স্টপ থাকবে, তারপর আবার কিছুক্ষণ পর বেরোবে। তো তার জন্য কি হচ্ছে, জ্বলন্ত গ্যাস, জলীয় বাষ্প, ম্যাগমা, এরকম যখন অগ্নুৎপাতটা হচ্ছে তখন বহু দূর উপরে উঠে যাচ্ছে, বহু দূর উপরে এখানে যদি আলোর মতো জ্বলে, ভূমধ্য সাগরটার কি হবে, চারদিকটা কি হবে, দেখতে পাবে যে আলো হয়ে যাবে। তার জন্য এই স্ট্রম্বলীয় ধরন কি কি বলা হয়, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ, কারণ বহু দূরে যে জাহাজগুলো থাকে, সেই জাহাজগুলো পর্যন্ত এর এইটা দেখতে পায়, তাই এটাকে বলা হচ্ছে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ। এটা খুব ভালো করে মনে রাখবে। এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে, লাভাটা হচ্ছে তোমার ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় লাভা। আর এখানে একটানা হয় না সেটা বললাম, 10 থেকে 15 মিনিট অন্তর হয়, তাহলে এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। এই যে এই ধরনগুলো বলছি, এদের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা মেন মেন কিছু বৈশিষ্ট্য তুলে রেখেছি, যেই বৈশিষ্ট্যটা অন্য থেকে একে আলাদা করছে। এখান থেকে ধরে এরকম প্রশ্ন দিতেই পারে
যে স্ট্রম্বোলীয় ধরনের আগ্নেয়গিরি সম্পর্কে নিচের কোনটা সত্য নয়, বা এর কোনগুলো বৈশিষ্ট্য, বা এটা কোনটা এর কোনটা বৈশিষ্ট্য নয়। এইভাবে কিন্তু প্রশ্ন এখান থেকে থ্রু করতে পারে। তাহলে এর সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে করে রাখতে হবে এই সমস্ত আগ্নেয়গিরিগুলো। এরপর আছে ভালকানো ধরন, মানে এটাও ভূমধ্যসাগরের লিপারি দ্বীপের ওই ভালকানো আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতের ধরন সেই অনুযায়ী একে নামকরণ করা হয়েছে। ঠিক আছে। এর লাভাটা কেমন? এর লাভাটাও অতি ক্ষারকীয় ও পেস্টের মতো সান্দ্র। এখানে প্রচুর পরিমাণে গ্যাস বাষ্প একসঙ্গে অল্প উপরে উঠে ওঠে, যে ফুলকপির মতো একটা ছড়িয়ে পড়ে মেঘ সৃষ্টি করে। তো এই ফুলকপির যে মেঘটা কিন্তু সেটা তৈরি হয় কোথায়? ফুলকপির মেঘটা, সরি, ফুলকপির যে মেঘটা সেটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই ভলকানো শ্রেণীর অগ্নুৎপাতের খেলে কিন্তু ফুলকপি ধরনের মেঘটা তৈরি হচ্ছে। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে ভিসুভিয়াস। আর এই ভিসুভিয়াসকে মনে রাখবে, এর সব থেকে বেশি শক্তিশালী অগ্নুৎপাত ভিসুভিয়াস। আর ইতালির নেপলসের কাছে ভিসুভিয়াস আর সিসিলি দ্বীপের এটনার, এই দুজনকার যে বৈশিষ্ট্যপূর্ণ অগ্নুৎপাত সেটাকে কিন্তু বলা হচ্ছে ভিসুভিয়াস ধরন। আর এই ভিসুভিয়াস ধরনটাতে কি হয়? ওক গাছের মতো কি তৈরি হবে? মেঘ তৈরি হবে। আর এর পাশে অসংখ্য গৌণ জ্বালামুখ থাকে। আর এই কিন্তু সব থেকে ধ্বংস বা বিধ্বংসী বা সব থেকে মারাত্মক অগ্নুৎপাত কিন্তু এর মাধ্যমে হয়, এই ভিসুভিয়াসের। আর এই ভিসুভিয়াস আগ্নেয়গিরিটাকে সমীক্ষা করতে গিয়ে প্লিনিও বলে একজন আমাদের ভূতত্ত্ববিদ ছিলেন, যিনি মারা গেছিলেন। তাই অতি ভয়ঙ্কর যে সমস্ত ভিসুভিয়াস অগ্নুৎপাত গুলো সেগুলোর কিন্তু নাম দেওয়া হয়েছে প্লিনিও ধরন। সব থেকে ওই জন্য সব থেকে ধ্বংসাত্মক যে অগ্নুৎপাত তার নাম হচ্ছে প্লিনিও ধরন, এটা মনে রাখবে। ভিসুভিয়াস ছিল, যে ভিসুভিয়াসকে যেহেতু গবেষণা করতে গিয়ে প্লিনি মারা গেছিলেন, তাই তার নাম মনে সব থেকে শক্তিশালী যে সমস্ত আগ্নেয়গিরি ওখানে পাওয়া গেছে সেগুলোর নাম দিয়ে দিয়েছে প্লিনীয় ধরন। ঠিক আছে, ওর নাম অনুসারে। তো এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। এইটা মনে রাখতে হবে। আর এখানে কি হয়? ব্যাঙের ছাতার আকৃতির একটা কি তৈরি হয়? মেঘ তৈরি হয়। এখানে কি তৈরি হয়? ব্যাঙের ছাতার আকৃতির মেঘ। আর এই ধরনের অগ্নুৎপাতের ফলে, এই যে প্লিনীয় ধরনের ফলে হচ্ছে হারকুলেনিয়াম আর পম্পাই নামে দুটো শহর ছিল, সেই শহর দুটো কিন্তু এখানে ধ্বংস হয়েছে এই অগ্নুৎপাতের ফলে। ওকে, তাহলে এতগুলো গেল আমাদের এই অগ্নুৎপাতের শ্রেণী বিভাগ গুলো, মানে এই উৎপত্তি অনুসারে বা এই অনুসারে অগ্নুৎপাতের শ্রেণী বিভাগ গুলো গেল। এরপর আমরা চলে আসবো অগ্নুৎপাতের ফলে সৃষ্ট যে ভূমিরূপ গুলো আছে সেগুলো। এখানে কিন্তু বিদার অগ্নুৎপাত, কেন্দ্রীয় অগ্নুৎপাত ওগুলো বলে দিচ্ছি, ওগুলো লেখিনি এখানে। ওগুলো সম্পর্কে বলে দিলাম যে বিদার হচ্ছে লম্বা ফাটল দিয়ে বের হলে বিদার, আর একটা কেন্দ্রীয় মুখ দিয়ে বের হলে সেটাকে কেন্দ্রীয় অগ্নুৎপাত বলা হচ্ছে। মানে মেনলি জ্বালামুখ দিয়ে বের হলে সেগুলোকে আমরা কেন্দ্রীয় অগ্নুৎপাত বলবো। আচ্ছা, এতটা অবধি কারো কোনো সমস্যা থাকলে কোথাও বলো, তাহলে আমরা আরেকবার রিপিটেশনে যেতে পারবো। ওকে, এতটা অবধি যতটা করলাম তার মধ্যে কারো সমস্যা থাকলে বলো, আমরা তাহলে একবার রিপিটেশনে যেতে পারবো। হ্যালো স্যার। হুম। স্যার বলছি যে এই মাত্র একটা কথা বললেন না, ওই ব্যাঙের ছাতার মতো যেটার মানে আগ্নেয় অগ্নুৎপাতের ধরন হয়, ওটা ওই ভিসুভিয়াস ধরনটার হবে তো নাকি? হ্যাঁ, একটু আগে যেটা বললাম, ব্যাঙের ওক গাছের ছাতার মতো একটা বলেছে। ঠিক আছে, ওক গাছের ছাতার মতো একটা হয়। আর একটা হ্যাঁ ব্যাঙের হ্যাঁ। ছাতার মতো যেটা হয়, হ্যাঁ সেটা প্লিনীয় ধরন, ভিসুভিয়াস নয়, প্লিনীয় ঠিক ধরনের আছে। হয়। ঠিক আছে, এখানে হ্যাঁ, এখানে পাইরোক্লাস্ট গুলো, লাভা গুলো, জ্বলন্ত গ্যাস গুলো ফোয়ারার মতো 50 কিমি পর্যন্ত উপরে উঠে যায়। মানে ভাবতে পারছো 50 কিমি মানে কতটা দূরত্ব? এতটা পর্যন্ত উঠে যাচ্ছে, যে সেখানে একটা ব্যাঙের ছাতার মতো আকৃতির মেঘ তৈরি করে দেবে। ঠিক আছে, এইগুলো পরবর্তীকালে তোমরা এইগুলো কি করবে, কোন আগ্নেয়গিরিটায় কোন মেঘটা তৈরি হচ্ছে শুধু তিনটে লেখে না, পাশাপাশি তিনটে লেখে না, কোনটা কি মেঘ তৈরি হচ্ছে, বাস তাহলে মনে থেকে যাবে। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে নুয়ে আর্জেন্টিনিটা, যে কোনটায় নুয়ে আর্জেন্টিনির সৃষ্টি হয়। ঠিক আছে, কোন আগ্নেয়গিরির ফলে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ওর জন্য কোন শহরটা ধ্বংস হয়েছিল, ঠিক আছে, এটাও বিরাট গুরুত্বপূর্ণ। আর এই যে হারকুলেনিয়াম আর পম্পাই, এটা হচ্ছে প্লিনীয় ধরনের ক্ষেত্রে। আর প্লিনীয় নামটা কেন হলো? কারণ ভিসুভিয়াস আগ্নেয়গিরিটাকে সমীক্ষা করতে গেছিল কে? প্লিনি নামে একজন ভূতত্ত্ববিদ। 7-8 যত সম্ভব 78 এডি ছিল, মানে এর গবেষণাটা যখন করতে গেছিল। তো সেই গবেষণা করতে গিয়ে উনি মারা গেছিলেন। উনি মারা গিয়েছিলেন বলেই ওই বিধ্বংসী যে ভিসুভিয়াস গুলো, তাই সেগুলোর নাম দিয়ে দেওয়া হলো প্লিনীয় ধরনের অগ্নুৎপাত। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা সরি, এটা 78 নয়, এটা 79। এটা হচ্ছে 79। 79। হ্যাঁ হ্যাঁ, সরি 79, আমি এক বছর শিখে গেলাম। 79, এই 79 এটা মনে রাখবে যে কত খ্রিস্টাব্দে উনি গিয়েছিলেন।
বা ধ্বংস করতে গেছিলেন, তাহলে এক একটা লাইন আমাদের কি বলতো প্রচুর গুরুত্বপূর্ণ ইনফরমেশনের এমসিকিউ হয়ে যাবে। কারণ আমাদের জিওগ্রাফি হচ্ছে কয়েকশো কোটি ইনফরমেশনে ভরা, ইতিহাসের থেকেও মনে হচ্ছে বেশি ইনফরমেশন আমাদের, এত ইনফরমেশন হয়ে যাচ্ছে। স্যার তাহলে যদি বলে যে সব থেকে বিধ্বংসী অগ্নুৎপাত, তাহলে প্লিনীয় হবে। হ্যাঁ, হ্যাঁ প্লিনীয় হবে সব থেকে বিধ্বংসী এবং সম্ভাবনাময়, ঠিক আছে, প্লিনীয় হবে, ঠিক আছে। ভিসুভিয়াসের থেকেও বেশি মারাত্মক ইনি। আর যদি তোমার অপশনে প্লিনীয় না থাকে তখন তোমাকে ভিসুভিয়াস করতে হবে, কিছু করার নেই। ওকে, অপশন অনুযায়ী দেখে নিতে হবে তোমাকে কি অপশন দিচ্ছে সেগুলো। আর এইগুলোর একটা ছবিও থাকে এই প্রতিটা আগ্নেয়গিরি, মানে কেমন দেখতে হয় সেগুলো। ভিসুভিয়াসটা দেখতে কেমন, স্ট্রম্বোলিটা দেখতে কেমন, ভালকোনাটা দেখতে কেমন, সাবিন্দর সিং এর বইতে দেখবে আছে ছবিগুলো। ওইখান থেকে যদি ছবি বেস প্রশ্ন দেয়, যেমন নেট সেটের ক্ষেত্রে দিত ছবি বেস প্রশ্ন, সেখানে একটা ছবি দিতে দেবে, বলে এটা কোন ধরনের আগ্নেয়গিরি, তোমাকে চারটে অপশন দেবে। যদিও আমাদের এসএসসি তে, হ্যাঁ না লাস্ট এসএসসি তে হোক না হোক, লাস্ট যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা হয়েছিল সেখানে এরকম ছবি বেস প্রশ্ন দিয়েছিল। ওই সেন্ট্রিফিউগাল যে ড্রেনেজ সিস্টেমটা আছে, সেই ড্রেনেজ সিস্টেমের ছবি বেস প্রশ্ন দিয়েছিল। আমাদের ছবি বেস প্রশ্ন যদি তখন দেবে, তখন এই ধরনের ছবিগুলোকেও দেখে রাখতে হবে তোমাকে, যে কোনটা কোন ধরনের ছবি। যেমন প্লিনীয় ধরনের তুমি দেখতেই হবে যে ব্যাঙের ছাতার মতো অনেকটা উপরে উঠে গিয়ে ম্যাগমা গুলো চারদিকে ছড়িয়ে পড়েছে, সেটা তুমি দেখেই বুঝতে পারবে যে এটা প্লিনীয় ধরনের অগ্নুৎপাত হবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে আমাদেরকে। আজকে এই অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে কয়েকটা বলে দিই, যে ক্লাস স্টপ করবো, নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। 11:30 অলরেডি বেজে, 11টা অলরেডি বেজে গেছে, বেজে যাচ্ছে। এখানটা একটু বলে দিই যে স্টপ করব। যেরকম আমাদের অগ্নুৎপাতের ভাগগুলো ছিল, সেরকম এখানে কি হয়েছে, নিঃসারী ভূমিরূপ হবে, আবার উদ্বেদী ভূমিরূপ হবে। নিঃসারী মানে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে এসে জমবে, তখন সেই যে ভূমিরূপ গুলো হবে সেগুলো নিঃসারী। আর উদ্বেদী কখন হবে, যখন ম্যাগমাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারে না, ভূ অভ্যন্তরে কোথাও না কোথাও কোনো ভাবে সঞ্চিত হয়ে গেল, তখন সেগুলো উদ্বেদী ভূমিরূপ হবে। এরপর যে নিঃসারী ভূমিরূপ গুলো আছে, সেইগুলোর আবার নিঃসারী অগ্নুৎপাতের যেহেতু দুটো ভাগ ছিল, কেন্দ্রীয় অগ্নুৎপাত আর বিদার অগ্নুৎপাত, সেই কেন্দ্রীয় অগ্নুৎপাতের ফলে কিছু ভূমিরূপ তৈরি হবে, আবার বিদার অগ্নুৎপাতের ফলে কিছু ভূমিরূপ তৈরি হবে। কেন্দ্রীয় অগ্নুৎপাতের ফলে কোন ভূমিরূপ গুলো তৈরি হচ্ছে না, এখানে আবার কিছু ভূমিরূপ হয়ে উন্নত, কিছু হবে অবনত। উন্নত মানে যদি এটা ভূপৃষ্ঠ হয়, তাহলে এরকম এখান থেকে এরকম উঁচু হয়ে তৈরি হয়েছে, তাহলে সেগুলোকে আমরা উন্নত ভূমিরূপ বলবো। আর অবনত মানে এটা ভূপৃষ্ঠ এরকম নিচু হয়ে তৈরি হয়েছে, তখন সেগুলোকে আমরা অবনত ভূমিরূপ বলবো। ম্যাক্সিমামটাই উন্নত হয়, যেমন লাভা ক্ষেত্র, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় পর্বত, লাহার। এখানের মধ্যে লাহারকে খুব ভালো করে রাখতে হবে। লাহার মানে হচ্ছে ওই ম্যাগমার সঙ্গে বা লাভার সঙ্গে কাদা যদি যুক্ত হয়, যে প্রবাহটা, মানে আগ্নেয়গিরির গা দিয়ে কাদার যে প্রবাহ, সেই প্রবাহটাকে আমরা কিন্তু লাহার বলি। এটা মাঝে মাঝে প্রশ্ন দেয়, এটা মনে রাখতে হবে। প্লাগ ডোমটা থেকেও প্রশ্ন দেয়, থলয়েড থেকেও প্রশ্ন দেয়। এগুলো করা আছে, একটু পরে আমরা পেয়ে যাবো ডিটেলস গুলো, তখন বলছি। আর এইদিকে দেখো, অবনতের মধ্যে যেগুলো আছে সেগুলো কি কি, জ্বালামুখ আছে, ক্যালডেরা আছে, কলড্রন। জ্বালামুখ যখন বিস্ফোরণের ফলে আর একটু বড় হয়ে যায়, তখন সেটাকে ক্যালডেরা বলা হয়। ক্যালডেরা যদি আবার বিস্ফোরণের ফলে আরো বড় হয়ে যায়, তখন সেটাকে কলড্রন বলে। তাহলে জ্বালামুখ, ক্যালডেরা, কলড্রন, এটা হচ্ছে সিকোয়েন্স। আমাকে এই যে প্রশ্ন দেয় যে নিচে এই তিনজনকে সিকোয়েন্স অনুযায়ী সাজাও, জ্বালামুখ, ক্যালডেরা, কলড্রন, কোন সিকোয়েন্সটা মিলবে আয়তন অনুসারে। তাহলে প্রথমে আসবে জ্বালামুখ, তারপর আসবে ক্যালডেরা, তারপর আসবে কলড্রন, এটা মনে রাখবে। এইগুলো গেল আমাদের কেন্দ্রীয় অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর এখানে যে বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ, বিদার গুলো কি কি, লাভা মালভূমি আছে, লাভা সমভূমি আছে, মেসাবিউট আছে, স্টেপটো আছে, চ্যাপ্টা পর্বত। তার মধ্যে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেসাবিউট। এখান থেকে প্রশ্ন আছে মেসাবিউট। আর এই মেসাবিউট শব্দটা শুধুমাত্র যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের চ্যাপ্টার সঙ্গে জড়িত তা নয়। এই মেসাবিউট শব্দটা আমরা যখন আবার জিওমরফোলজিতে যাব, ল্যান্ডফর্ম ইভলিউশন গুলোতে, যে একনত গঠনযুক্ত অঞ্চলে কিরূপ ভূমি তৈরি হয়, বা ভঙ্গির হ্যাঁ একমতই মেসি দেখতে পাওয়া যায়, সেখানেও আমরা মেসাবিউটকে পাবো। ওকে, আচ্ছা নেক্সট। এরপর যেটা ছিল আমাদের উদ্বেদী অগ্নুৎপাত। উদ্বেদী মানে যারা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারেনি, যারা ম্যাগমা গুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারেনি, ভূ অভ্যন্তরে কোথাও না কোথাও সঞ্চিত হয়ে গেছে, তাদের ভূমিরূপ গুলো হচ্ছে উদ্বেদী। এই উদ্বেদী ভূমিরূপ গুলোকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি। সরি, উদ্বেদী ভূমিরূপকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কনকারেন্ট, আর একটা ডিসকারেন্ট। মানে একটা হচ্ছে তোমার সামঞ্জস্যপূর্ণ ভূমিরূপ, একটা সামঞ্জস্যপূর্ণ নয়। সেটাকে বাংলায় কি বলে, সঙ্গত আর অসঙ্গত। সঙ্গত, সঙ্গত, আর একটা হচ্ছে অসঙ্গত।
অসংগত। সঙ্গত আর অসঙ্গত কথা বলবো, শিলাস্তরটা আমার যেমন ভাবে অ্যালাইনমেন্ট আছে, যদি ম্যাগমাটাও ঠিক তেমন ভাবে সঞ্চিত হয়, তখন সেটাকে সঙ্গত বলবো। আর যদি শিলাস্তরটার অ্যালাইনমেন্ট বা যেভাবে আছে শিলাস্তরের সঙ্গে যদি সমান্তরাল না হয়, অন্য কোনো ভাবে হতে পারে তির্যক বা উলম্ব, তখন সেগুলোকে অসঙ্গত ভূমি বলা হয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। কিরম প্রশ্ন দেবে, নিচের কোনটা সঙ্গত ভূমিরূপ নয় বা নিচের কোনটা অসঙ্গত ভূমিরূপ, এইরকম প্রশ্ন কিন্তু এখানে আসবে। তো এখানে ভূমিরূপগুলো দেখে নিই। দেখো, সিল, লোচলিত, স্যাকোলিত এরা হচ্ছে সঙ্গত ভূমিরূপ, এরা তিনজন হচ্ছে সঙ্গত। ডাইক, ব্যাথলিক হচ্ছে অসঙ্গত। আর এইগুলো সঙ্গত অসঙ্গত কোথাও সেরকম ফেলা নেই, তাই এদেরকে বাইরে ফেলে রাখা হয়েছে। তাহলে এইটা মনে রাখবে, সিল, লোপলিত, স্যাকোলিত এরা যাবে সঙ্গতে, ডাইক আর ব্যাথলিক যাবে কোথায়, অসঙ্গত। তাহলে এই ভূমিরূপগুলো, এবার এই ভূমিরূপগুলো সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলসে জানতে হবে। আরো একটা ভাগ আছে দেখো এখানে, উদ্ভিদ ভূমিরূপগুলো, সেগুলো আকৃতি অনুসারে। যদি দণ্ডের মতো হয় তখন সেগুলো হচ্ছে তোমার দণ্ডাকৃতি, ঠিক আছে, স্টিল, ডাইক আর স্লেট। যদি লেন্সের মতো হয় সেগুলো আবার চারটে আছে, ল্যাকোলিথ, থ্যাকোলিথ, লোচোলিথ, বিসমালিথ, এগুলো লেন্সের মতো। আর গোলাকৃতির মধ্যে ব্যাথলিথ, স্টক আর বস আছে। তাহলে এইগুলো হচ্ছে আকৃতিটা কেমন দেখতে, সেই অনুযায়ী এর ভাগগুলো। এরপরে এর ডিটেলস গুলো আমাদেরকে পড়তে হবে, যে এই ডিটেলসে কি কি আছে সেটা আমরা পড়বো। এখানে দেখো, নিঃসারী ভূমিরূপ বলে করা আছে, উদ্ভিদ ভূমিরূপ বলে করা আছে। উন্নত যেটা বললাম উঁচু হয়ে থাকবে, অবনত মানে নিচু হয়ে থাকবে, ঠিক আছে। এগুলো হলো লাভা ক্ষেত্র। মানে কি বলতো, লাভা ক্ষেত্র মানে ওই কেন্দ্রীয় অগ্নুৎপাতের ফলে নির্গত লাভাটাই যে অনেকটা অঞ্চল জুড়ে জুড়ে এরকম চলে গেল, দিয়ে সেই যে মালভূমির মতো অঞ্চলটা তৈরি হয় সেগুলোকে লাভা ক্ষেত্র আমরা বলবো। ওকে, অনেকটা বিস্তীর্ণ অঞ্চলে কি করবে, লাফাটা চাদরের মতো ঘিরে ফেলবে, তখন সেটা হচ্ছে তোমাদের লাফা ক্ষেত্র। ওকে, এটা মনে রাখতে হবে। আগ্নেয় পর্বত আগেই পড়লে যে যে শঙ্কু আকৃতির হবে আগ্নেয় পর্বত। আগ্নেয় দ্বীপ হচ্ছে কি, আগ্নেয় পর্বতগুলো আমাদের মেনলি কোথায় তৈরি হচ্ছে বলতো, স্থলভাগের উপরে। আর যখন আমরা আগ্নেয় দ্বীপ বলবো এগুলো সমুদ্রের নিচে, কারণ এই কনসেপ্টটাও রাখবে। আমাদের স্থলভাগের উপরে যেরকম অগ্নুৎপাত হয়, সেরকম এইটাই যে সমুদ্রের জল হয়, এটাই যে সমুদ্রের জল হয়, তাহলে সমুদ্রের তলদেশেও কিন্তু কি হচ্ছে, এরকম অনেক 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 আগ্নেয়গিরি হচ্ছে। তো ওই ম্যাগমা গুলো জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে দ্রুত জমাট বাঁধছে। জমাট বেঁধে যে ত্রিকোণাকার বদ্বীপের ন্যায় বা ত্রিকোণাকার যে ভূমিরূপটা তৈরি করছে, তারই নাম হচ্ছে আমাদের আগ্নেয় দ্বীপ। আগ্নেয় দ্বীপ ত্রিকোণাকার বদ্বীপের মতো হবে, এরকম এরকম ত্রিকোণাকার হবে। এরকম হলো, বা এটাকে আমরা শঙ্কু আকৃতি বলে সব থেকে ভালো হয়, শঙ্কু আকৃতির সে আগ্নেয় দ্বীপগুলো। আর একটা জিনিস মনে রাখবে, এগুলো সবসময় সমুদ্রের নিচে তৈরি হবে। পর্বতগুলো যখন আমরা ভূপৃষ্ঠের উপরে বলছি, আর এইগুলো তৈরি হবে কি সমুদ্রের নিচে। তাহলে সমুদ্রের জলে নিমজ্জিত আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে জল বেষ্টিত যে ভূখণ্ড সমুদ্রে উন্মুক্ত হয়, সেগুলো হচ্ছে আগ্নেয় দ্বীপ। তাহলে সমুদ্র থেকে শুরু হয়ে একদম জলের উপর পর্যন্ত চলে আসবে, সেগুলো হচ্ছে আগ্নেয় দ্বীপ। ওকে, এইটা মনে রাখতে হবে। আর এখানে আর একটা গায়ট বলে একটা পাবো, একটু পরিমাণে পাবো গায়ট। এই যে আগ্নেয় দ্বীপগুলো আছে না, সমুদ্রের জলে নিমজ্জিত যদি থাকে, আর এই মাথাটা যদি যখন চ্যাপ্টা হয় টেবিলের মতো, তখন সেগুলোকে গায়েট বলা হয়। আর সমুদ্রের জলে কি হবে, সেগুলো নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে সেই জিনিসটাও কিন্তু এখানে মনে রাখতে হবে। একটু পর পাবো যদিও। আর লাহার আগেই বলেছি, লাহারের কনসেপ্টটা যে জ্বালামুখে হ্রদের ছাই পূর্ণ হলে কিভাবে তৈরি হয়। একটা জ্বালামুখ আছে, আমার একটা জ্বালামুখ আছে এখানে। সেই জ্বালামুখটার যে জ্বালামুখ আছে এরকম ধরো, এই জ্বালামুখটাকে জল জমে, যে জল জমে এখন কাদা হয়ে গেছে, সেই ছাই হবে, সেইগুলো থেকে একটা কর্দমের প্রবাহ চলবে। সেইগুলো থেকে কি হবে, একটা কর্দমের প্রবাহ চলবে। সেই কর্দম প্রবাহকে আমরা স্যার সাউন্ডটা একদম কমে গেছে। প্রবাহটাকে আমরা, আর এই লাহারের যে নামকরণ করেছেন ভূবিজ্ঞানী স্যার কটন করেছেন। হ্যাঁ, ভূবিজ্ঞানী কটন। আমি একবার বার হচ্ছে, একটু আজকে ভূবিজ্ঞানী কটন হচ্ছে, সেটা এই নামকরণটা করেছেন ভূবিজ্ঞানী কটন। ওকে, এটা মনে রাখবে, ভূবিজ্ঞানী কটন কিন্তু এই নামকরণটা করেছেন, কোনটার, লাহাটার নামকরণ করেছেন। ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো একটু। তারপরে এই সরি, উন্নত অবনত যে ভূমিরূপ গুলো আছে এখানে, গায়েটের কনসেপ্টটা ঠিক বলেই দিলাম, গায়েটের কনসেপ্টটা। প্লাগডনটা মনে রাখবে, জ্বালামুখের মধ্যে অতি সান্দ্র লাভার জমাট বেঁধে স্বল্প উঁচু গম্বুজ আকৃতির ফলে, এটা মনে রাখবে, স্বল্প উঁচু গম্বুজ আকৃতির, তখন সেকে প্লাগডম বলবো। আর এর মাথাটা যখন ছাতার মতো হয়ে যাবে প্লাগডমের, তখন সেটাকে থলয়েড বলবো।
এইটা আমার সাথে প্রশ্ন আছে, থরয়েডটা ছাতার মতো শীর্ষযুক্ত, ছাতার মতো শীর্ষদেশ হলে, এরকম ছাতা, সেই ছাতার মতো শীর্ষযুক্ত হলে তখন সেটাকে থরয়েড বলবো। আর শীতল লাভা সঞ্চয়ের ফলে সৃষ্ট খাড়া ঢাল বিশিষ্ট ছোট শঙ্কুরাকৃতির আগ্নেয়গিরি, এটাও মাঝে সাথে আছে, খাড়া ঢাল বিশিষ্ট ছোট শঙ্কুরাকৃতির আগ্নেয়গিরি, সেটাকে আমরা বলবো হর্নিট, হর্নিট, ঠিক আছে। এটাও আছে, ছোট ঢালযুক্ত, মানে খাড়া ঢালযুক্ত ছোট শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি। কি বললাম? আহ যে শীতল লাভা সঞ্চয় করে সৃষ্ট খাড়া ঢাল বিশিষ্ট ছোট শঙ্কু আগ্নেয়গিরিকে আমরা কি বলবো? হর্নিট। ওকে, তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমরা রাখবো এইখান থেকে এগুলো। আহ, আর কি কি আছে এখানটা একটু বলে দিই। ক্যালড্রাতে বললাম বা জ্বালামুখ, কেটার্স মানে হচ্ছে তোমার জ্বালামুখ, ওর থেকে বড় হলে সেটা ক্যালড্রা হবে। আর ক্যালড্রার যেটা অর্থ সেটা কড়াই। বিশ্বের বৃহত্তম ক্যালড্রা হচ্ছে জাপানের আসওয়ান, বৃহত্তম আগ্নেয় হ্রদ হচ্ছে প্রবা। আর কলড্রন হচ্ছে কি বিশ্বের বিস্ফোরণের ফলে যখন ক্যালড্রাটার যখন আয়তনটা কি হবে আরো বড় হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কলড্রন। আর এই আগের পৃষ্ঠায় ছিল আমাদের সরি হুম, এখানে কেটার্স বা কেটার্স এর কথাটা নেই, কিন্তু এখানে জ্বালামুখের যে উদাহরণটা সেটা কিন্তু দেওয়া আছে, যে বিশ্বের বৃহত্তম জ্বালামুখ হচ্ছে আলাস্কার অনিয়াচক। এই যে ব্যাপারগুলো, তো এইগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে। এতগুলো প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর। এরপরে বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো আছে এগুলো হবে লাভা মালভূমি, লাভা শঙ্কু, মেসা বিউট, চলবে এগুলো। নেক্সট যেটা আছে এখানে আরেকটা কথা, এইগুলো খুব ভালো করে করবে এখানটা, এখানটা খুব ভালো করে করবে, উদ্ভিদের যে এখানটা, এই সিল, ডাইক, ঠিক আছে। সিল হচ্ছে এরকম শিলাস্তরের সঙ্গে সমান্তরাল হবে, ডাইক হচ্ছে শিলাস্তরের সঙ্গে উলম্ব বা তির্যক ভাবে হবে। আর এদের যে উদাহরণগুলো, জিম্বাবুয়ে গ্রেট হয়েন ডাইক, সিল কোথায় দেখতে পাচ্ছি, ডাইক কোথায় পাচ্ছি, সিট হচ্ছে পাললিক শিলাস্তরে হলে তখন সেটাকে সিট বলবো। ওকে, ল্যাকোলিথ কোনটাকে বলবো? লেন্সের মতো হলে ল্যাকোলিথ। ল্যাকোলিথের উদাহরণ হচ্ছে হেনরি পর্বত। ওকে, তারপরে ফ্যাকোলিথ আছে, দেখো এরপরে পাবো আমরা যে ভাঁজের ফ্যাকরিত, মানে ঊর্ধ্বভঙ্গ, এরকম ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ যেখানে থাকবে সেই ঊর্ধ্বভঙ্গের উপরে কিংবা অধভঙ্গের নিচে যেখানে সঞ্চিত হবে তখন সেটাকে ফ্যাকরিত বলবো। লোপলিত মানে লাউ পোলার চামচের মতো, এরকম সরার মতো বা চামচের মতো হবে, তখন সেটাকে লোপলিত বলবো। আর একটা ল্যাকলিত আছে, ল্যাকলিত থেকে লোপলিতের উল্টো, এরকম গম্বুজের মতো হবে, উল্টোনো কড়াই, এটা সোজা কড়াই, এটা উল্টোনো কড়াইয়ের মতো হবে, সেটাকে আমরা লোপলিত বলবো। ঠিক আছে, একটু পরেছে। আর বিসমালিত হচ্ছে এই ল্যাকলিত, যেটাকে আমরা বলছি ল্যাকলিত, যেটা গম্বুজ আকৃতির যে ল্যাকলিতের কথা আমরা বলছি, এরকম গম্বুজ আকৃতির যে ল্যাকলিতের কথা বলছি, সেই ল্যাকলিতের ম্যাগমার যোগানটাইতে আরো বেশি বেড়ে যায়, তখন এই ল্যাকলিতের এই মাথাটা ফেটে গিয়ে আবার ওখানে উপরে গিয়ে সঞ্চিত হয় এরকম, সেইগুলোকে আমরা বিসমালিত বলবো। ওকে, আর ব্যাথলিতের ক্ষেত্রে একটা শব্দই মনে রাখবে, বিশাল আকৃতি হবে। ব্যাথলিতে কেমন আকৃতি হবে? না, ব্যাথলিতের আকৃতি হবে বিশাল আকৃতি। ওকে, বিশাল আকার ব্যাথলিত হবে, বড় তরঙ্গায়িত। যতগুলো আগ্নেয় উদ্ভিদ আছে, উদ্ভিদই আগ্নেয় উদ্ভিদ আছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ব্যাথলিত। এটা দেখা আছে দেখো এখানে, যে সব ধরনের আগ্নেয় উদ্ভিদগুলির মধ্যে ব্যাথলিত হলো সব থেকে বড়। ওকে, আর ব্যাথলিত যখন ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তখন টর সৃষ্টি হয়, এগুলো থেকে প্রশ্ন আছে। ব্যাথলিত ভূপৃষ্ঠ উন্মুক্ত হলে কি সৃষ্টি হবে? টর তৈরি হবে। উদাহরণটাও দেওয়া আছে, ব্রিটিশ কলম্বিয়ার কোস্ট ব্যাথলিত বিশ্বের বৃহত্তম ব্যাথলিত। ঠিক আছে, এইটাও একটু আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো চলে গেল আমাদের কি বলতো, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে আরো ভাগ আছে, আগ্নেয়গিরির শ্রেণী ভাগগুলো আছে, যেগুলো সবিরাম, অবিরাম, গঠন অনুসারে যেগুলো আছে বিস্ফোরণ, ছিদ্রমুখ, লাভা শঙ্কু। এইগুলো থেকে শুধুমাত্র উদাহরণগুলো মনে রাখলেই হবে, আহ আর কিছু মনে না রাখলেও চলবে। উদাহরণগুলো থেকে এখানে প্রশ্ন আসবে, অবিরাম, সবিরাম থেকে লাস্ট এসএসসি তো এসেছে, আর আগের মাদ্রাসা তো এসেছে, আর আগের এসএসসি প্রশ্ন তো এসেছিল এই উদাহরণগুলো থেকে। ঠিক আছে, আজকে ক্লাসটা এতটা অবধি থাকবে, আর কন্টিনিউ করবো না, কারণ এই উদাহরণগুলো আমি একটা ছকের দিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, পেয়ে যাবে। আর এগুলো তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে, এগুলো পড়তে কোনো অসুবিধা নেই, এগুলো ছোট থেকেই পড়েছো। এই এই কয়েকটা খালি আছে, এই আগ্নেয়গিরি শ্রেণী বিভাগটা, আর কিছু এখানে নেই। এই নোটটা তো দিয়ে দিবো, পড়তে অত তোমাদের অসুবিধা হবে না। আর এখানে কিছু শর্ট প্রশ্ন লেখা আছে, যেমন জাপানের যে ফুজিয়ামা আগ্নেয়গিরিটা আছে, জাপানের লোক কিন্তু ফুজিয়ামা আগ্নেয়গিরিটাকে বিরাট দেবতার মতো মানে, এবং ওরা বলে যে ফুজিয়ামার যে ক্রেটার্স আছে ওর মধ্য দিয়ে
তুমি ঢুকে পড়লে অন্য একটা বিশ্বে চলে যাবে। ওই জন্য ওটার নাম হচ্ছে গেট ওয়ে অফ অ্যানাদার ওয়ার্ল্ড, গেট ওয়ে অফ আনাদার ওয়ার্ল্ড, ঠিক আছে ওর নাম। এটাও বলা হয়, ঠিক আছে। তাহলে এগুলো একটু দেখে নেবে এই নোটটা থেকে। স্ক্রিনটা অফ করছি, রেকর্ডিংটা অফ